গল্পের নাম আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। গল্পের ১৬তম পর্ব। মেঘের অসুস্থতার কথা শোনামাত্র তানভীর আঁতকে উঠে। তার অক্লিষ্ট মন দৌড়মঞ্চে ছেয়ে গেছে। দ্রুত রওনা দিল। ততক্ষণে বন্যারা মেঘকে নিয়ে হাসপাতালে চলে গেছে। তানভীরকেও জানিয়ে দিয়েছে। ডাক্তার মেঘকে চেক করছেন। বন্যা মেঘের পাশে বসে আছে। তার মধ্যে তানভীর ছুটে এসে রুমে ঢুকে ডাক্তারকে দেখেই থমকাল। দরজার সামনে মিনহাজরা থাকায় রুমটা চিনতে অসুবিধা হয়নি। ডাক্তার বেরিয়ে যেতেই তানভীর মেঘের কাছে বসে মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে আর্তনাদ করে বোনকে ডাকতে শুরু করল। বন্যা চোখ নামিয়ে চুপচাপ বসে আছে। আকস্মাৎ তানভীরের ফোনে কল আসছে। তানভীর পকেট থেকে ফোন বের করে আঁতকে উঠে বলল, সর্বনাশ। বন্যা চোখ শুরু করে তানভীরের দিকে তাকালো। তানভীর নিজের চোখ মুখ মুছে গলা খাকারি দিয়ে কল রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমার বউ কোথায়? কতগুলো কল দিচ্ছি, কল রিসিভ করছে না কেন? তানভীর কি বলবে বুঝতে পারছে না। চোখের সামনে বোনের নিথর দেহ পড়ে আছে। এ অবস্থায় ফোনের অপর পাশের মানুষটাকে মিথ্যা বলার সাধ্যও তার নেই। আগের বার অসুস্থতার কথা লুকাতে গিয়ে বড়সড় ধাক্কা খেতে হয়েছে। এবার সে সত্যি নিরুপায়। তানভীর অত্যন্ত নমনীয় কণ্ঠে আস্তে করে জবাব দিল, বনু আমার সামনেই আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ফোনটা ওকে দে। পরপর ঢোক গিলে তানভীর শীতল কণ্ঠে বলল, বনু কথা বলার অবস্থাতে নেই। আবির আর্তনাদ করে উঠল, কেন? কি হয়েছে ওর? সেন্স হারিয়ে ফেলছিল এখনো। এটুকু বলার আগেই আবিরের হুঙ্কার শুরু হলো। মুহূর্তেই মাত্রাতিরিক্ত রেগে গেছে। আবিরের মেজাজ তুঙ্গে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তানভীর কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে শক্ত করে চোখ বন্ধ করে নাকে মুখে হাত চেপে আবিরের ঝাড়ি খাচ্ছে। বন্যা নির্বাক চোখে তানভীরের অভিমুখে তাকিয়ে আছে। ফোনের অপর পাশের মানুষটা আবির ভাইয়া। এটা বুঝতে বন্যার খুব বেশি সময় লাগল না। মেঘের অসুস্থতার কথা শুনে টানা ১৭ দিন মেঘের সাথে কোনো কথা বলেনি। অনেক চেষ্টার পর সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে। এখন আবারও অসুস্থতার কথা শুনলে আবির ঠিক কি করবে এটা ভেবেই বন্যা ভয় পাচ্ছে। আবির যদি আবারও কথা বন্ধ করে দেয় তখন মেঘের বা কি হবে? তানভীর আর একটা শব্দও বলেনি। আবির নিজের মতো বেশ কিছুক্ষণ চেঁচিয়ে কল কেটে দিয়েছে। এ অবস্থায় আবিরের করণীয় কিছুই নেই। তানভীর চোখ মুখ মুছে স্বাভাবিক কণ্ঠে শুধালো, বনুর কি হয়েছিল? বন্যা শান্ত স্বরে সব বলল। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে। চোখ ঘুরিয়ে আশেপাশে দেখে নিল। তবে তানভীরকে দেখেই আতঙ্কিত হল। তানভীর আবিরকে বললে আবির আর কথা বলবে না, এই ভয়ে মেঘ সিটিয়ে গেছে। তানভীর কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, এখন শরীর কেমন? ঠিক আছিস? মেঘ আস্তে করে বলল, হ্যাঁ। কিছুক্ষণের মধ্যে মিনহাজ রিপোর্ট নিয়ে আসছে। তানভীর রিপোর্টটা হাতে নিয়ে ভালোভাবে পড়তে লাগল। প্রেশার স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে। সিস্টোলিক রক্তচাপ ১২০ মিলিমিটার মার্কারি থাকার জায়গায় ১০০-তে নেমে গেছে। অন্যদিকে ডায়াস্টোলিক রক্তচাপ ৮০ মিলিমিটার মার্কারির পরিবর্তে ৬০-এ চলে আসছে। শরীরে হিমোগ্লোবিনও স্বাভাবিকের তুলনায় কিছুটা কমে গেছে। খাওয়া দাওয়ার অনিয়ম, শরীরের প্রতি অযত্ন, তার সাথে অতিরিক্ত মানসিক চাপ তো লেগেই আছে। সবকিছুর চাপেই সেন্স হারিয়ে ফেলেছিল। তানভীর মেঘকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল, তোকে আমার আর কিছুই বলার নেই। মেঘ ঠোঁট উল্টিয়ে কাদো কাদো মুখ করে তাকিয়ে আছে। মেঘ শান্ত কণ্ঠে বলল, বাসায় কাউকে কিছু বলো না প্লিজ। তানভীর রাগী স্বরে বলল, আমার তো ইচ্ছে করছে। এটুকু বলেই থেমে গেল। সামান্য কথাতেই মেঘের দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তানভীর মেঘের চোখ মুখে তপ্ত স্বরে বলল, ঠিক আছে, বাসায় বলবো না, কিন্তু তোকেও ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে। করবি তো? করব। মেঘের শরীর কিছুটা স্বাভাবিক হওয়ার পর মেঘকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। তানভীর আর বন্যা দুজন মেঘের দুপাশে হাঁটছে। মিনহাজ, তামিম আর সাদিয়া তাদের পেছনে। ক্লিনিকের সামনে এসে তানভীর মিনহাজ আর তামিমকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, বাইকটা বাসায় দিয়ে আসতে পারবে?
জি ভাইয়া। তানভীর পকেট থেকে চাবি বের করে মিনহাজকে দিয়ে দিল। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনারা কিভাবে যাবেন? আমরা রিকশায় চলে যাব, সমস্যা নেই। আচমকা আয়েশার সঙ্গে দেখা। আয়েশা এদিকেই যাচ্ছিল। তানভীরের কণ্ঠ শুনে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে তানভীর? মিনহাজরা বাইকের কাছে যেতে গিয়েও থমকালো। মেঘ কপাল গুটিয়ে মেয়েটাকে দেখছে। প্রথম দিন কেবল চোখ আর হাত পা দেখা গেলেও আজ তার মুখও খোলা। অনেক বছর পর দেখায় আয়েশাকে চিনতে মেঘের বেশ কিছুটা সময় লাগল। বন্যা নিষ্পলক চোখে তাকিয়ে আছে, মুখে গাম্ভীর্যের ভাব। আয়েশা নিজের মতো কত কি বলছে, মেঘের খোঁজ নিচ্ছে। এদিকে মেঘ তেলে বেগুনে জ্বলছে। গায়ের জোরের অভাবে কিছু করতেও পারছে না। আয়েশা ধীর কণ্ঠে বলল, কার কি হয়েছে? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, বনু অসুস্থ। এই কথা শুনে মেয়েটা একদম উতলা হয়ে গেছে। মেঘের কাছে এগিয়ে আসতে আসতে বলল, হায় হায়, আমার ননদের আবার কি হয়েছে? মেঘ রাগে ফোঁস করে উঠল, আমাকে একদম ননদ বলবেন না, এর পরিণাম ভালো হবে না বলে দিলাম। মেয়েটা আর একটু এগুতেই তানভীর হুঙ্কার দিল, আমার বোনকে ছোঁয়ার চেষ্টাও করবে না। বন্যা মুখ গোমরা করে নিরেট দৃষ্টিতে দুই ভাই বোনের কর্মকাণ্ড দেখছে। আয়েশা এবার মোলায়েম কণ্ঠে বলে উঠল, আমি মেঘকে ধরলে কি হবে? জান। শব্দটা বলতে দেরি হয়েছে আয়েশার গালে তানভীরের শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়তে দেরি হয়নি। থাপ্পড়ের শব্দে উপস্থিত সবাই খানিকটা কেঁপে উঠেছে। তানভীর রাগান্বিত কণ্ঠে চিৎকার করল, আজকের পর আর কোনোদিন আমার সামনে নাটক করতে আসবা না। শুধুমাত্র মেয়ে বলে আর আমি মেয়েদের সম্মান করি বলে আজ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করিনি, নয়তো বহু আগেই তানভীরের ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিতাম। আমায় খারাপ হতে বাধ্য করো না। আয়েশার গালে রক্তের ছোপ ছোপ দাগ হয়ে গেছে। গালে হাত ঘষতে ঘষতে মাথা নিচু করে চলে যাচ্ছে। তামিম মিনহাজের দিকে তাকিয়ে বিড়বিড় করল, মেয়েটার আজ খবর আছে। তানভীর ভাইয়ার হাতের থাপ্পড় যে একবার খেয়েছে একমাত্র সেই বুঝে। তুই কি বলিস? মিনহাজ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তপ্ত স্বরে বলল, অতীত খুব ভয়ানক জিনিস, মনে করাতে যাস না। তার থেকে বরং চল। তানভীর রিকশার জন্য কিছুটা সামনে চলে গেছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, খুব তো গাল ফুলাইয়া রাখছিলি, এখন দেখছিস আমার ভাইকে? ভাইয়ার জীবনে জলজ্যান্ত এক ডানাকাটা পরি থাকতে ভাইয়া ডানাকাটা পেতনির প্রেমে পড়বে? জীবনেও না। বন্যা মুচকি হেসে বলল, এখন এত কথা না বলে নিজের যত্ন নিয়েন, আবির ভাইয়া কিন্তু ওনাকে খুব ঝাড়ছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধাল, আমার অসুস্থতার কথা আবির ভাই শুনে ফেলছেন? আমি আরও না করছি যেন বাসার কাউকে না বলে। আবির ভাইয়া যখন কল দিয়েছে তখন তোর সেন্স ছিল না। আমি শেষ। আর একটা সপ্তাহ পরে সেন্স হারালে কি এমন ক্ষতি হতো? উফস, ভালো লাগে না। এর মধ্যে তানভীর রিকশা নিয়ে হাজির। বন্যার থেকে বিদায় নিয়ে তানভীরের সাথে বাসার দিকে চলে গেছে। মালিহা খানা তখনও ড্রয়িং রুমে বসে পিঠা বানাতে ব্যস্ত। মেঘকে দেখে হাসি মুখে বললেন, মেঘ, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়, পিঠা বানাতে হবে। মেঘ কিছু বলার আগেই তানভীর পেছনে থেকে বলল, বনুকে পিঠা বানাতে বলো না বড় আম্মু, ওর এখন ঘুমানো প্রয়োজন। আকলিমা খান প্রশ্ন করলেন, তোমার হাতে কি তানভীর? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু না, ফল আর কিছু খাবার। ফল তো বাসায় আছে, এগুলো শুধু বনুর, এখানে কেউ যেন হাত না দেয়। আর হ্যাঁ, এগুলো যেন দুদিনের মধ্যে শেষ হয়। শেষ কথাটা মেঘের দিকে তাকিয়ে বলেছে। মেঘ চোখ সরিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়েই শুয়ে পড়েছে। শরীর এখনো বেশ দুর্বল, সারাক্ষণই মাথা ঘোরাচ্ছে। ফোন হাতে নিয়ে আবিরকে কল দিতে গিয়েও থেমে গেছে। 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়ে প্রায় 4টার দিকে সজাগ হয়েছে। ঘুম ভাঙতেই সবার আগে ফোন চেক করল, কিন্তু আবিরের মেসেজ, কল কিছুই আসেনি। মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে ভয়ে ভয়ে কল দিল। 10 থেকে 12 সেকেন্ড রিং হওয়ার পর আবির কল রিসিভ করল। মেঘ অত্যন্ত মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? কিছু না। খেয়েছেন? না। কেন? খেতে ইচ্ছে হয়নি? আপনি কি রাগ করেছেন?
জানি না। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে সেন্স হারাইনি। জানি। তাহলে এমন করছেন কেন? এমনি। মেঘ এবার শীতল কণ্ঠে শুধালো। আবির ভাই, আপনি কবে আসবেন? জানি না। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল। ঠিক আছে, রাখি। আবিরের নিরুদ্বেগ জবাব। ইচ্ছে। বন্যা বিকেলে টিউশন শেষ করেই তানভীরকে কল দিল। অনেকদিন যাবৎ তানভীরের সাথে ঠিকমতো কথাই হয় না বন্যার। দেখা হলেও রেগে থাকে সবসময়। আজ আয়েশার প্রতি তানভীরের এমন আচরণ দেখে বন্যার মনে কিছুটা আশার আলো ফুটেছে। বন্যা এতদিন পর নিজে থেকে কল দিয়েছে, এই খুশিতে তানভীর শোয়া থেকে লাফিয়ে উঠেছে। তৎক্ষণাৎ কল রিসিভ করল। বন্যা স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল। এই ভিলেন, আপনি কি ফ্রি আছেন? তানভীর নিঃশব্দে হেসে বলল। ৫০০% ফ্রি আছি। বলো। বন্যা মুচকি হেসে বলল। আপনার বোনকে ফোনে পাচ্ছি না। তার খোঁজ নিতে কল দিয়েছি। তানভীরের হাসিমুখ পুনরায় গম্ভীর হয়ে গেছে। শ্বাস ছেড়ে বলল। এজন্যই কল দিয়েছ? বন্যা ঠোঁটে হাসি রেখে উল্টো প্রশ্ন করল। কল দেয়ার আর কোনো কারণ আছে নাকি? তানভীর গুরুতর কণ্ঠে জবাব দিল। না। আচ্ছা বাদ দাও। ওয়েট, বনুকে ডেকে দিচ্ছি। আপনি কি করছিলেন? তানভীর মৃদু হেসে ঠাট্টার স্বরে বলল। কল্পনা করছিলাম। কি? বলা যাবে না। নাও, বনুর সাথে কথা বলো। মেঘকে ফোন দিয়ে তানভীর চলে গেছে। ২-৩ দিন যাবৎ আবিরের সঙ্গে মেঘের তেমন কথাই হয় না। মেসেজ দিল আবির হ্যাঁ, হু, আচ্ছা, জানি না বলেই রিপ্লাই করে। কল দিল এমনভাবে কথা বলে যেন তার কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মন খারাপ করে মেঘও তেমন কল দেয় না। সারাদিন খাওয়া আর ঘুম ছাড়া মেঘের আর কোনো কাজই নেই। মাঝে মাঝে বন্যার সাথে একটু আধটু দুষ্টামি করে। সন্ধ্যার দিকে তানভীর বাসা থেকে বের হলেই মেঘ রান্না করতে চলে যায়। টুকটাক রেপিসে ট্রাই করে আর মিম, আদিকে নিয়ে খায়। আজ সকাল থেকে আবিরকে বেশ কয়েকবার কল দিয়েছে, কিন্তু আবির নেটে নেই, ফোনও বন্ধ। এদিকে তানভীরও বাসায় নেই। মেঘ একে একে সবার নাম্বার থেকেই চেষ্টা করেছে, কিন্তু আবিরের নাম্বার বারবার বন্ধ বলছে। ঘড়িতে তখন বিকেল ৪:২৬। মেঘ গভীর ঘুমে নিমগ্ন, নিঃশ্বাস এলোমেলো। বুকের উপর রাখা ফোনটাকে জড়িয়ে ধরে স্বপ্নদেশে পাড়ি দিয়েছে। মলিন চেহারা, চোখের কার্নিশে স্পষ্ট পানির দাগ দেখা যাচ্ছে। আবির মায়াবী দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে, বুকের ভেতর অনবরত ধ্রিম ধ্রিম কম্পন হচ্ছে। প্রায় ৫ মাস পর আবিরের বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃদয়টা স্বস্তি পেয়েছে। এতদিন পর নিজের প্রেয়সীকে এত কাছে পেয়েছে। আবির এক দৃষ্টিতে মেঘকে পরখ করছে। আপাদমস্তক দেখে ঘুমন্ত মেঘের পাশে বসে অতি সন্তর্পণে বুকের উপর থেকে আলতোভাবে ফোনটা তুলে নিল। হোম স্ক্রিনে নিজের ছবিটা দেখে মলিন হেসে ফোনটা এক পাশে রেখে দিয়েছে। চোখের কার্নিশে জমে থাকা অশ্রু মোলায়েম হাতে মুছে পরপর মেঘের কপালে, গলায় হাত রেখে জ্বর পরীক্ষা করছে। কিছুটা সময় নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। হৃদয়ের অন্তঃস্থলে জাগ্রত প্রেমানুভূতিতে আর চাপিয়ে রাখতে পারছে না। আনমনে মেঘের অদৃষ্টে ঠোঁট ছোঁয়াল। গাল ভর্তি আবিরের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে মেঘের ঘুমন্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সদ্য শাওয়ার নিয়ে আসায় আবিরের গা থেকে এক অন্যরকম সুঘ্রাণ মেঘের নাসারন্ধ্রে প্রবেশ করছে। মেঘ ঘুমের মধ্যেই নড়েচড়ে উঠল। আবির সঙ্গে সঙ্গে সরে গেছে, বসা থেকে উঠে কিছুটা দূরে সরে দাঁড়াল। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সুস্থির কণ্ঠে ডাকল। মেঘ। মেঘের উত্তর না পেয়ে আবির ঠোঁট কামড়ে হেসে আবারও ডাকল। স্প্যারো। ঘুমন্ত মেঘ আদো আদো কণ্ঠে বলল। হুম্মম। আবিরের আঁখি যুগল প্রশস্ত হল। ঠোঁটে হাসি রেখে এবার শক্ত কণ্ঠে বলল। ম্যাডাম। মেঘ ঘুম ঘুম চোখে তাকাতেই তার স্বপ্নের রাজকুমারকে চোখের সামনে আবিষ্কার করল। আবিরকে দেখেই স্তব্ধ হয়ে গেছে। দু চোখ যেন এখনই কোটর ছেড়ে বেরিয়ে আসবে। মেঘ মুগ্ধ আঁখিতে প্রিয়মানুষটার মুখের পানে তাকিয়ে আছে। বরাবরের মতো হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। সত্যি কি কল্পনা বুঝার আগেই শোয়া থেকে এক লাফে উঠে বসল। আকস্মাৎ এমন কাণ্ডে আবিরের নিঃশ্বাস আটকে গেছে, পরপর বুকটান করে সোজা হয়ে দাঁড়াল। ঘুমের ঘোরে মেঘ অবাক চোখে আবিরকে দেখছে। আচমকা বসা থেকে এক লাফে আবিরকে জড়িয়ে ধরল।
ঠিক জড়িয়ে ধরা বলে না এটাকে। মেঘের 2 পা মাটি থেকে প্রায় 1 হাত উপরে। আকস্মিক ঘটনায় আবির 1 পা পিছিয়ে সহসা সর্বশক্তি দিয়ে মেঘকে আঁকড়ে ধরল। আবিরের 1 হাত মেঘের পিঠে, আরেক হাত কোমরের উপরে শক্ত করে ধরে আছে। মেঘ অর্ধ ঘুমে থাকলেও আবির পুরোপুরি সজ্ঞানে আছে। আবিরের শিরা উপশিরায় তুফান চলছে, উষ্ণ শ্বাস মেঘের উন্মুক্ত ঘাড়ে পড়ছে। দুজনের হৃৎপিণ্ডের ধুকপুকানি তীব্র থেকে তীব্র হতে শুরু করেছে, গাত্র জুড়ে অদ্ভুত শিহরণ জাগছে। মেঘের দুচোখ ছলছল করছে। ঘন ঘন শ্বাস ছেড়ে আকস্মাৎ কাঁদতে শুরু করেছে। আবির তখনও শক্ত হস্তে মেঘকে জড়িয়ে ধরে রেখেছে। মেঘ কোনো ঘোরে আটকে আছে, সে নিজেও বুঝতে পারছে না। কাঁদতে কাঁদতে নিজের মণিকোঠায় জমে থাকা অভিযোগগুলো ব্যস্ত কণ্ঠে জাহির করছে। মেঘ কাঁদতে কাঁদতে আর্তনাদ করে উঠল। আপনি এত নিষ্ঠুর কেন? মেঘ কি ভেবে হঠাৎ আবিরকে ছেড়ে দিয়েছে? আবিরও আস্তে আস্তে ছাড়ল। মেঘের 2 পা আবিরের বৃহৎ পদ্মযুগলের উপর পড়ল। আবির মেঘকে জড়িয়ে ধরে রেখেই সম্পূর্ণ ঘুরিয়ে মেঘকে দেয়াল ঘেঁষে দাঁড় করাল। তাৎক্ষণিক ঘটনায় মেঘের মস্তিষ্ক পর্যন্ত এলোমেলো হয়ে গেছে। আবির ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের চোখের পানি মুছে কণ্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলল, সরি, আর কখনো নিষ্ঠুরের মতো আচরণ করব না। কাঙ্ক্ষিত ব্যক্তি কোমল কণ্ঠের জবাব শুনে মেঘ নিশ্চুপ হয়ে গেছে। মেঘের পা তখনও আবিরের পায়ের উপর। আবির এগুতেই মেঘ পেছাতে চেষ্টা করল, কিন্তু কয়েক ইঞ্চির গ্যাপ মুহূর্তেই ফুরিয়ে গেল। আবির মাথা নিচু করে মেঘের কানের কাছে মুখ নামিয়ে এনে পাতলা অধর নেড়ে বিড়বিড় করে বলল, খুব তো মিস ইউ করছিলেন। তা ঠিক কতটুকু মিস করেছেন দেখি। মেঘের ঠোঁট কাঁপছে ফিনফিন করে, মুখ দিয়ে কোনো কথায় বের হচ্ছে না। ক্ষণিকের জন্য ভেতরটা অনুভূতিশূন্য হয়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাস প্রশ্বাস মেঘের ঘাড়ে পড়ছে। আবির মুখ তুলে মেঘের নিরুদ্বেগ চেহারার পানে তাকাল। আবিরের 1 হাত তখনও মেঘের পিঠ আঁকড়ে ধরে আছে। অন্য হাতে দিয়ে মেঘের এলোমেলো চুলগুলো ঠিক করে, মেঘের ডান হাতটা আবিরের বুকের বা পাশে শক্ত করে চেপে ধরে বলল, তোর শূন্যতায় আমার অনুভূতির দেয়াল ভেঙেচুরে তছনছ হয়ে গেছে। আমার ভগ্ন হৃদয়ের কম্পন কি তুই টের পাচ্ছিস? বুঝতে পারছিস কতটা মিস করেছি তোকে? আবিরের হৃৎস্পন্দন অস্বাভাবিক তীব্র। আবিরের বক্ষস্থলে হাত রাখায় মেঘের সর্বাঙ্গে কম্পন শুরু হয়ে গেছে। চিরচেনা মানুষটার গায়ের গন্ধ, স্পর্শ, মায়াবী কণ্ঠ, নেশাক্ত দৃষ্টি সবেতে মেঘ মাতাল প্রায়। কয়েক মুহূর্তের মধ্যে ক্ষত বিক্ষত হৃদয়ের হাহাকার অশ্রুরূপে গড়িয়ে পড়ল। মেঘের হাত আর পিঠ ছেড়ে আবির এবার শান্ত হস্তে মেঘের দুচোখ মুখে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর আমার কারণে তোর চোখ থেকে 1 ফোঁটা পানিও পড়তে দিব না আমি, প্রমিস। কথাটা বলতে বলতে মেঘের কপালে দীর্ঘ এক চুমু দিল। অমনি মেঘ পাথর বনে গেছে। আবিরের পায়ের উপর থেকে মেঘের পা সরে গেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেঘের শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে। দুচোখ পূর্বের তুলনায় দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে। প্রায় 2 বছরের জমে থাকা অনুভূতিগুলো এলোপাতাড়ি ছুটছে। মেঘের এলোমেলো নিঃশ্বাস আবিরের বুকে লাগছে। প্রায় মিনিট খানেক পর আবির কিছুটা সরে দাঁড়াল। মেঘ নিস্তব্ধ হয়েই দাঁড়িয়ে আছে। আবির শেষবারের মতো মেঘের চোখ মুখ মুছতে মুছতে শক্ত কণ্ঠে বলল, আজ এই মুহূর্ত থেকে তোর চোখে সুখের অশ্রু ব্যতীত আমি আর কিছুই দেখতে চাই না। মেঘকে ছেড়ে চলে যেতে নিয়ে আবার থমকাল। কোমল কণ্ঠে বলল, তোর গিফট টেবিলে রাখা আছে। আবির মেঘের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে গুনগুন করতে করতে বেরিয়ে গেছে। 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। মেঘ নির্বাক চোখে আবিরের পানে তাকিয়ে আছে। মেঘ দেয়ালে গা এলিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো স্বপ্ন, কল্পনা নাকি বাস্তব কিছুই বুঝতে পারছে না। কয়েক মুহূর্ত হতবাক থেকে আচমকা বিছানায় শুয়ে পড়ল। শরীরের দুর্বলতার কারণে কিছু সময়ের মধ্যে আবারও ঘুমিয়ে পড়েছে। ঘণ্টাখানেক পর হঠাৎ হইচইয়ের শব্দে মেঘের ঘুম ভাঙে। শোয়া থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে চোখ পড়ে টেবিলের দিকে। টেবিলের উপর একটা গিফট বক্স রাখা। মেঘ হকচকিয়ে উঠে বক্সটার কাছে এগিয়ে গেল। তৎক্ষণাৎ 1 ঘণ্টা আগের ঘটনাগুলো মনে পড়তে লাগল। মেঘ আনমনে বলে উঠল, আবির ভাই কি সত্যি চলে আসছেন?
এক দৌড়ে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে মুখ ঠিকমতো না মুছেই ছুটল। আশপাশ না তাকিয়ে অন্তহীন পায়ে ছুটে আচমকা সিঁড়ি এসে থামল। আবির নিচ থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের এমন দৃষ্টি দেখে মেঘ হতভম্ব হয়ে গেছে। চোখ নামিয়ে ধীর গতিতে নামতে শুরু করল। মিম আর আদি গিফট নিয়ে কাড়াকাড়ি করছে। মেঘ কাছাকাছি আসতেই আবির সস্নেহে জিজ্ঞেস করল, কেমন আছিস? কিছুটা দূরেই হালিমা খান আর মালিহা খান দাঁড়ানো। মেঘ চোখ তুলে তাকাতেই চোখাচোখি হল দুজনের। আবিরের দুচোখে শানিত প্রেমানুভূতি, যা লুকাতে অক্ষম সে। মেঘ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হালিমা খান বলে উঠলেন, সেই কখন আসছিস, এখনো কিছু খাসনি? আগে থেকে জানিয়েও আসিসনি। কি খাবি বল? আবির মেঘের দিকে তাকিয়ে থেকেই শান্ত স্বরে বলল, শুনলাম তোমার মেয়ে পাকোড়া বানাতে এক্সপার্ট। জিজ্ঞেস করো আমাকে বানিয়ে খাওয়াবে কিনা। হালিমা খান হেসে বললেন, এ আবার কেমন কথা, তোকে খাওয়াবে না কেন? এই মেঘ আয়। মালিহা খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, রাতে কি খাবি? আবির সরল কণ্ঠে বলল, তোমার যা ইচ্ছে তাই রান্না করো। মালিহা খান আবারও বললেন, তুই আসবি এটা আগে জানাসনি কেন? তোর রুমটা পরিষ্কার করা হয়নি? সেদিন তানভীর দেখলাম কোনো মতে পরিষ্কার করেছে। আবির মলিন হেসে বলল, সমস্যা নেই, আমি সবকিছু পরিষ্কার করেছি। আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। মেঘকে পাকোড়া নিয়ে আসতে দেখে ইচ্ছাকৃত গান শুরু করল। ৭ সাগর আর ১৩ নদী পার হয়ে তুমি আসতে যদি। মেঘ মুখ ফুলিয়ে সূক্ষ্ম নেত্রে তাকাতেই আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আজ আসবেন এটা আগে জানালেন না কেন? জানালে কি সারপ্রাইজ থাকত? মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, সারপ্রাইজ দিতে কে বলছিল আপনাকে? আবির গম্ভীর কণ্ঠে শুধাল, দুদিন পর পর অসুখ বাধাতে কে বলছিল আপনাকে? এর মধ্যে আলী আহমদ খান বাসায় আসছেন, ওনাকে দেখেই মেঘ দ্রুত রান্নাঘরে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে আব্বুকে সালাম করল। ঘণ্টাখানেক পর তানভীর আসছে। আবিরকে দেখেই জড়িয়ে ধরে বলল, ভাই আমি ক্লান্ত, পরিশ্রান্ত। আবির মুচকি হেসে জানাল, অফিসিয়ালি দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত আর একটু সহ্য করে নে। আজ অনেকদিন পর সবাই একসঙ্গে খেতে বসেছে। যদিও মোজাম্মেল খান বাসায় নেই। ইকবাল খান আজই বাসায় এসেছেন। আলী আহমদ খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার না আরও ৩ দিন পর আসার কথা ছিল? জি আব্বু, কিন্তু কাজ শেষ হয়ে গেছে তাই চলে আসছি। সব কাজ শেষ নাকি আবারও যেতে হবে? শেষ। আবির প্রশ্ন করল, সিফাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আগামীকাল জয়েন করবে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধাল, আপনি কি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন? কাকামনি আবিরের দিকে এক পলক তাকিয়ে শান্তস্বরে বললেন, ভাইজান, আমারও মনে হচ্ছে এই কাজটা করা ঠিক হচ্ছে না। আলী আহমদ খান খাওয়া শেষ করে উঠে যেতে যেতে বললেন, মানুষকে ভালো হওয়ার সুযোগ করে দিতে হয়। আবির এবার ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল, যদি তার কারণে কখনো কোম্পানির উপর নেতিবাচক প্রভাব পড়ে তখন কেউ আমাকে বাধা দিতে আসবেন না। আলী আহমদ খান চলে গেছেন। ইকবাল খান দু একটা কথা বলে নিজেও উঠে গেছেন। আবির আর তানভীর নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে। মেঘ খেতে খেতে বারবার আবিরকে দেখছে। আগের তুলনায় আবির একটু মোটা হয়েছে। দেখতেও কিছুটা ফর্সা লাগছে। মেঘ মিটিমিটি হাসছে আর খাচ্ছে। হঠাৎ আবিরের নজর পড়তেই ভ্রু নাচাল। মেঘ থতমত খেয়ে চোখ নামিয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করেই আবির ঘুমাতে চলে গেছে। আজ সিফাত নামক ছেলেটা জয়েন করবে। আবির, আলী আহমদ খান আর ইকবাল খান তিনজনই অফিসে আছে। সিফাত এসে আলী আহমদ খান আর ইকবাল খানের সাথে কথা বলে আবিরের মুখোমুখি হল। আবির কপাল কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। সিফাত গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আপনিই তাহলে সাজ্জাদুল খান আবির? জি। কোনো সমস্যা? সিফাত হেসে বলল, না, আঙ্কেলের মুখে আপনার কথা অনেক শুনেছি তাই জিজ্ঞেস করলাম। আবির গম্ভীর কণ্ঠে বলল, অফিসে স্যার বলতে শিখুন। সরি, স্যার।
আবির ভ্রু কুঁচকে বলল, নিজের কাজে মনোযোগ দেন। আবির চলে গেছে। সিফাত নিরেট দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। এদিকে মোজাম্মেল খান একের পর এক কল দিয়েই যাচ্ছেন। আবির নিজের কেবিনে গিয়ে কল রিসিভ করতেই মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শুধালেন, আটকাতে পেরেছ? না, আমি জানতাম। তোমার আব্বুকে আমি খুব ভালোভাবে চিনি। উনি যা বলবেন তাই করবেন। কিন্তু তাই বলে শত্রুর সাথে হাত মেলাবেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল, কিছু করার নেই চাচ্চু। এখন আমাদেরকেই সাবধানে থাকতে হবে। আবির বিকেল দিকে নিজের অফিসে আসছে। রাকিব, রাসেলের সাথে অনেকদিন পর দেখা। অফিসের কাজ শেষে সবাইকে ছুটি দিয়ে তিন বন্ধু গল্প করতে বসেছে। অনেকদিনের জমানো কথা, অফিসের বিভিন্ন কাজ, পার্সোনাল লাইফ সব বিষয়েই গল্প চলছে। রাসেল হঠাৎ প্রশ্ন করল, আবির, বিয়ে কবে করছিস? আবির মলিন হেসে জবাব দিল, করব। সেটা কবে? আর তোর শ্বশুর আসবে কবে? আমার শ্বশুর আসলেই ধামাকা হবে। কোনো 6 মাস সময় যে ঘনিয়ে আসছে। রাকিব উদ্বিগ্ন কণ্ঠে শুধাল, তুই কি ভেবেছিস? বাসায় আগে কথা বলবি নাকি মেঘকে আগে জানাবি? মেঘকে জানিয়ে তারপর বাসায় বলবো। তবে সেটা একই দিনে। আমি ওকে কোনো প্রতিশ্রুতি দিব না। ডিরেক্ট বিয়ের অফার দিব আর ঘুম থেকে উঠলেই বাড়িতে বিয়ের আমেজ থাকবে। এর মধ্যে মেঘের কল আসছে। রাসেল উকি দিয়ে নামটা দেখে একগাল হেসে বলল, ওনার নাম নিতেই কল চলে আসছে। উনি অনেকদিন বাঁচবেন। আবির মুচকি হেসে উত্তর দিল, বাঁচতে তো হবেই। ওর কিছু হলে আমি যে বেঁচে থেকেও মরে যাব। আবির কল রিসিভ করে মৃদুস্বরে বলল, সারাদিনে এই মনে পড়ল। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনিও তো কল দেননি। ফুপ্পিরা বাসায় এসে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার কি আসতে দেরি হবে? না, এখনই আসতেছি। আবির তাদের থেকে বিদায় নিয়ে যেই উঠতে যাবে রাকিব আনমনে ডাকল, আবির, বল, তোর আব্বু যদি সত্যি সত্যি মেনে না নেয় তখন কি করবি? আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে জবাব দিল, মরে যাব। রাসেল বলল, ফাজলামি করিস না, সিরিয়াসলি বল। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, তোদের কি মনে হচ্ছে আমি ফাজলামি করতেছি? আব্বু চাচ্ছু সহজে মেনে নিলে ভালো, যদি বলে মেঘকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে তাহলে আরও ভালো। কিন্তু যদি বলে মেঘকে রেখে একা বেরিয়ে যেতে তারপর কি হবে আমি জানি না। তবে এটাই সত্যি যে মেঘকে না পেলে আমি মরে যাব। আবির বাসায় ফিরতেই আবিরের ফুপ্পি আবিরকে ডেকে নিয়ে গেছেন। মাহমুদা খান চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি সিদ্ধান্ত নিয়েছিস? বাসায় কবে বলবি? 8 থেকে 10 দিনের মধ্যেই বলল। তোর আব্বু কিন্তু তোর উপর ভীষণ রেগে আছেন। সেদিন অনেক কিছু বলতেছিল, সাবধান। তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ? বাড়ি থেকে বের করে দিবে এই ভয়। সম্পর্ক ছিন্ন করার ভয় পাচ্ছি। আবির মলিন হেসে বলল, উনি যতবার সম্পর্ক ছিন্ন করবেন আমি ততবার নতুন করে সম্পর্ক মজবুত করব। প্রয়োজনে সুপার গ্লু দিয়ে সম্পর্ক জোড়া লাগাবো। যাই হয়ে যাক না কেন, গ্লু নষ্ট হবে না। সিরিয়াস বিষয় নিয়েও তুই মজা করছিস। আবির ফুপ্পির দিকে তাকিয়ে গুরুভার কণ্ঠে ডাকল, ফুপ্পি। হ্যাঁ বল। আমি যদি মারা যায় তুমি কি আমায় মিস করবা? মাহমুদা খান আবিরের কান চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বললেন, তোর সাহস কতটুকু হয়েছে যে তুই আমার সামনে দাঁড়িয়ে মরার কথা বলিস? আবির আর্তনাদ করে উঠল, সরি ফুপ্পি, সরি। আর বলবো না। আবির বাসায় ফিরেছে 3 দিন হল। মোজাম্মেল খান এখনো বাসায় ফিরেননি। আজ শুক্রবার হওয়ায় তানভীর, আবির দুজনেই বাসায়। গত 5 মাসে মেঘের সাথে কথা বলতে বলতে বৃহস্পতিবারের রাত জাগার অভ্যাসটা একদম কেটে গেছে। আবির সকালে নাস্তা করে সেই রুমে গেছে, আর বের হওয়ার নাম নেই। বাড়িতে আসার পর থেকে মেঘের সাথে কোথাও কমে এসেছে। চোখের ইশারায় টুকটাক দুষ্টামি করলেও মুখে কিছুই প্রকাশ করে না। 11টার দিকে মেঘ আবিরের রুমের সামনে আসছে। আবির দুচোখ বন্ধ চুপচাপ শুয়ে আছে।
মেঘ পা টিপে টিপে রুমে ঢুকে আবিরের বিছানার পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। আকস্মাৎ আবির বলে উঠল, একটা অবোধ বালকের দিকে নজর দিতে আপনার লজ্জা লাগে না? মেঘ ভিঞ্চি কেটে জবাব দিল, কে অবোধ? আপনি। তা নয় তো কে? কেন আসছিলেন? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আসার পর থেকে দেখছি যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ আপনি রুম থেকে বেরই হন না, কারো সাথে কথা পর্যন্ত বলেন না। কি হয়েছে আপনার? আবির শোয়া থেকে উঠে বসে মুচকি হেসে বলল, ভাবছি ঘরে বসে থেকে কয়েকদিনেই আপনার মতো একটু সুন্দর হয়ে যাব। মেঘ সশব্দে হেসে বলল, পারবেন না? কেন? এমনি। আবির বসা থেকে উঠে রুম থেকে বের হতে হতে বলল, ওয়েট, আজ রূপচর্চা করে হলেও সুন্দর হয়েই ছাড়ব। মেঘ হাসতে হাসতে বলল, আপনাকে সুন্দর হতে হবে না, আপনি এমনই সুন্দর আছেন। আবির ঠোঁট চেপে হেসে বেরিয়ে গেছে। তানভীরের রুম থেকে তানভীরকেও টেনে নিয়ে গেছে। ফ্রিজ থেকে দুটা শসা বের করে ঠান্ডা শসায় কেটে চোখে দিয়ে বসেছে। সাথে একটা ন্যাচারাল প্যাক বানিয়েও মুখে লাগিয়েছে। সামনে প্লেটে আবির আরও কিছু শসা কেটে রেখেছে। তানভীর চোখের শসা রেখেই হাত বাড়িয়ে একটা একটা করে সব খেয়ে ফেলছে। ওদের কাণ্ড দেখে মেঘ আর মিম হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। ভিডিও করে বন্যাকেও পাঠিয়েছে। এর মধ্যে আদি আসছে। ওদের চোখ মুখ দেখে আদিও উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া তোমরা কি দিয়েছ? আমিও দিব। মেঘ শান্ত কণ্ঠে বলল, আয় আমি তোকে দিয়ে দিচ্ছি। আবির উদাসীন কণ্ঠে বলল, আজ আমাদের যত্ন নেয়ার কেউ নেই বলে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আপনারা চাইলে আমি আপনাদের ফেসিয়াল করে দিতে পারি। হঠাৎ বাহিরে আলী আহমদ খানের কণ্ঠ শুনে আবির আর তানভীর উঠে যে যার মতো দৌড়। যেতে যেতে তানভীর বলল, থাক বাবা, আরেকদিন, আজকের মতো পালায়। তানভীর নিজের রুমে পড়তেছে, যদিও পড়াশোনার প্রতি তার প্রবল বিতৃষ্ণা, কিন্তু কিছু করার নেই। আবিরের সাপোর্ট, মেঘের জেদ, বন্যাকে নিজের করে পাওয়ার ইচ্ছে, আর এই সব কিছু পূরণ করতে পড়াশোনার কোনো বিকল্প নেই। আগামী সপ্তাহে কোচিংয়ে ভর্তি হবে, তাই আগে থেকেই বইগুলো একটু দেখে নিচ্ছে। হঠাৎ আবির দরজায় দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, আসব? আসো। তোমার আবার অনুমতি নিতে হয় নাকি? আবির দরজা চাপিয়ে বিছানায় বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, এই পড়াশোনা কতদিন চলবে? তানভীর চোখ নামিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি সরকারি চাকরি করতে চাই। চাকরি করতে তোকে বারণ করছি না, কিন্তু চাকরি পেতে গেলে যতটা শ্রম আর চেষ্টা করতে হবে, ততটা পরিশ্রম করার ধৈর্য কি তোর আছে? আমি চেষ্টা করব। আবির চাপা স্বরে বলতে শুরু করল, দেখ তানভীর, আমি আজ পর্যন্ত তোকে কোনো কিছুতে বারণ করিনি। তুই যখন যা চেয়েছিস নিজের সামর্থ্য না থাকলেও কোনো না কোনোভাবে ম্যানেজ করে দিয়েছি। রাজনীতি করতে চেয়েছিস, আমার অনিচ্ছা সত্ত্বেও তোর খুশির জন্য রাজি হয়েছিলাম। ইদানিং তুই সিদ্ধান্ত নিয়েছিস রাজনীতি করবি না, আমি তাতেও সম্মতি দিয়েছি। এখন তুই পড়াশোনা করতে চাচ্ছিস, আমার এতেও কোনো আপত্তি নেই। কিন্তু কথা হলো, তোর নিজের উপর কনফিডেন্স আনতে হবে। যতবার ভেঙে পড়বি ততবার নিজেকে নিজের সাহস দিতে হবে। পারি না, মনে থাকে না, পারবো না, এগুলো কমন কথা, কিন্তু এগুলোর সাথে আরেকটা কথা আছে, আমাকে পারতেই হবে। যদি এই কথাটা মাথায় রাখিস তবেই তুই সফল হতে পারবি। ধৈর্য আর পরিশ্রম একদিন সফলতা এনে দিবেই। তানভীর গুরুভার কণ্ঠে বলল, আমার সিদ্ধান্ত আর নড়চড় হবে না। আল্লাহ সহায় থাকলে আমি সরকারি চাকরি নিয়েই ছাড়ব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা কথা বলবো। হুম, বলো। বন্যার প্রতি তোর ইমোশন কি সত্যি নাকি এতেও দুটানা আছে? এখনো সময় আছে, তুই ভেবে দেখতে পারিস। পড়াশোনা, রাজনীতি, ক্যারিয়ার, জব, এগুলো তোর মন পছন্দে পরিবর্তন করতে পারলেও ভালোবাসা, ইমোশন কখনো পরিবর্তন করা যায় না। বন্যার প্রতি প্রেমানুভূতি যদি না থাকে তাহলে আগেই দূরে সরে যা। নষ্ট করলে নিজের জীবনটাই নষ্ট করিস, আরেকটা নিষ্পাপ জীবনকে জড়িয়ে তাকে কষ্ট দিস না। তানভীর চিবুক নামিয়ে তপ্ত স্বরে বলল, আমি সত্যি সত্যি বন্যাকে ভালোবাসি, তুমি বিশ্বাস করো। হয়তো তোমার মতো এত ভালোবাসতে পারি না, কিন্তু আমার জায়গা থেকে আমি ওকে সবটুকু দিয়ে ভালোবাসতে চাই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, অতীতে এসে মানসিকভাবে বিরক্ত করবে না তো? আমার জীবনে অতীত বলতে কিছু নেই।
আমি বর্তমান নিয়ে ভালো আছি আর আমি বর্তমান নিয়েই ভালো থাকতে চাই। গুড। শুনলাম সেদিন তোর এক্সকে থাপ্পড় মেরেছিস। তারপর কি দেখা হয়েছিল? তানভীর আঁতকে উঠে বলল। তুমি কিভাবে জানো? আমি তো বনুকে জানাতে বারণ করেছিলাম। বলে দিয়েছে তোমায়? ওহ আচ্ছা, তাহলে তোর বনু জানে। এখন থেকেই আমার কাছে কথা লুকানো শেখাচ্ছিস। তুমি ভুল বুঝো না প্লিজ। ওই মেয়ের কথা শুনলে তুমি রাগ করতা তাই বলিনি। আর আমি নিজেও এই বিষয়টাকে পাত্তা দিতে চাইনি। কিন্তু সেদিন হাসপাতালের বন্যার সামনে জান ডাকছিল, তাই রাগে থাপ্পড় মেরেছিলাম। আবির ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল। জান? সম্পর্ক এতদূর চলে গেছিল? ছি না। এই মেয়ে জীবনেও জান ডাকেনি আমায়। তুই তোকারি করেই সময় কাটত না আবার জান। বন্যাকে দুদিন আমার সাথে দেখেছে, হয়তো সন্দেহ করছে, তাই এমনভাবে কথা বলছিল। আবির শান্ত স্বরে বলল। তুই কি জানিস বন্যাকে রাস্তায় ডেকে ওই মেয়ে একদিন তোর সম্পর্কে কথা বলেছে? কি? কবে? আমি কিছু শুনিনি তো। বন্যাও কিছু বলেনি। তুমি কিভাবে জানো? বন্যা কেন তোকে বলবে? বন্যা কি তোর গার্লফ্রেন্ড? প্রপোজ করেছিস ওকে? সাহসই পায় না। যদি রিজেক্ট করে দেয়? কিন্তু তোমাকে ওই কথা কে বলছে? সানি বলছে। সানির বাসার কাছেই বন্যা টিউশন পড়াতে যায়। বন্যার সাথে ওই মেয়ে কথা বলার সময় সানি পাশ দিয়ে যাচ্ছিল, তখন তোর কথা শুনে দাঁড়িয়েছে আর যতটা শুনেছে সবটাই আমায় বলেছে। এটা তুমি আমায় আগে বললা না কেন? ওই মাইরারে এখন মাটিতে কুঁদতে ইচ্ছে করছে। একেই বন্যাকে মানাতে পারছি না, তার উপর আরেক যন্ত্রণা হাজির। আমি এখন কি বলবো? তোর এক্সের কথা জানে সে? বনু বলেছে কিনা জানি না, কিন্তু আমি এখনো কিছু বলিনি। তোর উচিত বন্যাকে সবকিছু জানানো। তারপর তোর প্রতি তার কি অনুভূতি প্রকাশ পায় সেটাই দেখার বিষয়। আচ্ছা, ঠিক আছে। আবির উঠে যেতে যেতে আবারও বলল। লাস্টবার বলছি, ডিসিশন নেয়ার আগে আবারও ভাব। একটা মেয়ের জীবন সম্পূর্ণ তোর হাতে। তুই ভালো হলে মেয়েটা সুখী হবে আর তুই খারাপ মেয়ে দুঃখী। ভাব, ভাব, সারারাত ভাব, প্রয়োজনে 2 রাত না ঘুমিয়ে তারপর ভাব। আজ শনিবার, মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। চাচ্চুর সাথে দেখা করতে আবির আজ একটু তাড়াতাড়িই বাসায় ফিরেছে। মূলত চাচ্চুর মনের অবস্থা বুঝতেই আগেভাগে এসেছে আবির। কিন্তু মোজাম্মেল খান তেমন কোনো বিষয়ে আলোচনায় করেননি। ওনার আলোচনার টপিক প্রজেক্ট, লাভ লস আর সিফাত। চাচ্চুর সাথে কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। এই সময়ে অফিসে গেলেও তেমন কোনো কাজে আসবে না, তাই আর বের হয়নি। নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। কিছুক্ষণ কাজ করার পর বেশ ক্লান্ত লাগছে, তাই কফি করতে নিচে যাচ্ছিল। মেঘের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় মেঘের ফোনের রিংটোনের শব্দ শুনতে পায়। বিশেষ মনোযোগ না দিয়ে আবির নিচে চলে গেছে। কফি করে নিয়ে আসার সময় আবারও শুনতে পেল মেঘের ফোনে কল বেজেই যাচ্ছে। আবির মেঘের রুম পেরিয়ে গেছে, কিন্তু অনবরত ফোনের শব্দে আবির অবচেতন মনে ঘুরে আসলো। মেঘ রুমে আছে কিনা দেখার জন্য উকি দিল। রুম সম্পূর্ণ ফাঁকা, টেবিলের উপর ফোনটা আপন গতিতে বেজেই চলেছে। আবির রুমে ঢুকে ফোনের দিকে তাকাতেই স্ক্রিনে বন্যার ছবি আর বেবি লিখে সেভ করা নাম্বারটা ভাসল। আবির ভাবল রিসিভ করে বলবে যে মেঘ রুমে নেই। আবির স্বাভাবিকভাবে কল রিসিভ করে বলতে নিল, তার আগেই বন্যা উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করল। হাই ননদিনী, কি করতেছ তুমি? কতগুলো কল দিচ্ছি, রিসিভ করছিলা না কেন? আমার ছোট ননদ আর দেবর কি করছে? আবির উষ্ণ স্বরে বলল। তোমার ননদিনী সম্ভবত ছাদে, আমি তোমার ভাসুর বলছি। বন্যা থতমত খেয়ে কাপা কাপা গলায় বলে উঠল। আবির ভাইয়া? জি। বন্যা নিজের কপাল চাপড়াচ্ছে। মুখের উপর কল কাটতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। বন্যা উদাসীন কণ্ঠে বলল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আমি ভালো আছি, তবে অন্য কারোরটা জানি না। ননদিনীর খোঁজ খবর নেও ভালো কথা, কিন্তু মাঝে মাঝে নিজের বেপরোয়া জামাইয়ের খোঁজ খবরও একটু নিও। বন্যা মনে মনে নিজেকে ইচ্ছেমতো বকছে। প্রকাশ্যে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল। ভাইয়া আসলে ওইরকম কিছু না। আবির শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল।
ভালোবাসলে নিজের মানুষের যত্ন নিতে শিখতে হয়। আর হ্যাঁ, তোমাদের ননদ ভাবির সম্পর্কের মাঝে ঢুকে পড়ার জন্য সরি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবির কল কেটে সরাসরি ছাদে গেল। মেঘ গান গাইতে গাইতে গাছের ঘাস পরিষ্কার করছে। আবির কিছুটা পেছনে দাঁড়িয়ে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল, কেউ একজন বলেছিল আমি ফিরলে আমাকে সারপ্রাইজ দিবে, কিন্তু আজও দিল না। সে কি ভুলে গেছে? মেঘ গম্ভীর কণ্ঠে বলল, সে ভুলে যায়নি, কিন্তু কিন্তু কি? আপনি যদি কিছু মনে করেন। আমি কিছু মনে করব না। বলুন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আগে এটা বলুন, ভাইয়া যে বন্যাকে পছন্দ করে এটা কি আপনি জানেন? আবিরের চিরচেনা কণ্ঠস্বরের জবাব, জানি। মেঘ আতকে উঠে প্রশ্ন করল, কবে থেকে জানেন? প্রায় 2.5 বছর হতে চলল। মেঘ হতবার হয়ে তাকিয়ে থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া এত বছর যাবৎ বন্যাকে পছন্দ করে? হ্যাঁ। এখন বল কি করেছিস? আমি তেমন কিছু করিনি। ভাইয়া বন্যাকে পছন্দ করে এটা কয়েক মাস হলো আমি জানতে পেরেছি। তাই বোন হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আবির রাশভারী কণ্ঠে শুধালো, কি দায়িত্ব? মেঘ আস্তে করে বলল, আমি আর মিম বন্যাকে ভাবি হওয়ার জন্য প্রপোজ করেছি, আর ভাগ্যক্রমে বন্যাও রাজি হয়ে গেছে। আপনাকে ভিডিও দেখাবনে। আবির নিরেট কণ্ঠে বলল, এজন্যই ফোনে এত যত্নের সহিত ননদিনী বলে ডাকছিল। মেঘ ভারী কণ্ঠে বলল, আপনি কিভাবে জানেন? আবির সশব্দে হেসে বলল, তোকে কল দিয়েছিল। আমি কল রিসিভ করে শুধু বলতে চেয়েছিলাম, তুই ছাদে। কিন্তু তার আগেই সে সব বলে ফেলছে। তারপর তারপর আর কি? সে যেহেতু ননদ দেবরের খোঁজ নিচ্ছে, তাই ভাসুর হিসেবে আমারও তো পরিচয়টা দিতে হয়। তাই দিয়ে আসছি পরিচয়। এটা কি করলেন আপনি? আবির ঠাট্টার স্বরে বলল, আমি তো কিছু করলামই না। মেঘ কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকাতেই আবির মুচকি হেসে নিচে চলে গেছে। 2 দিন কেটে গেছে। আবির বন্যার ব্যাপারে তানভীরকে কিছুই জানায়নি, কারণ তানভীরকে ভাবার জন্য 2 দিন সময় দিয়েছিল। তানভীর 2 দিন পর সুন্দরভাবে তার মতামত জানিয়েছে, সে বন্যাকে ছাড়া সে আর কাউকে পছন্দ কিংবা ভালোবাসতে পারবে না। বন্যার জন্য সে সবকিছু করতে পারে, আরও অনেক কিছু বলেছে। আবির সব শুনে শান্ত কণ্ঠে বলল, তুই চাইলে বন্যাকে তোর মনের কথা বলতে পারিস। তানভীরকে বিস্তারিত কিছু না বললেও কিছু কথাতে টুকটাক বুঝিয়েছে। আজ সকাল থেকে খান বাড়ির পরিবেশ অন্যরকম। মোজাম্মেল খানের শরীর খারাপ, তাই অফিসে যাবেন না। তানভীর একটা কাজে বেরিয়েছে। আবিরের আব্বুর অফিসে ছোটখাটো একটা মিটিং আছে, তাই আবিরও দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেছে। মেঘ খেতে গিয়ে দেখে টেবিল সম্পূর্ণ ফাঁকা, তাই না খেয়ে আবিরকে দেখতে গেল। আবির রুমে নেই দেখে মেঘের মন কিছুটা খারাপ হয়ে গেছে। আজ সকালে কল পর্যন্ত দেয়নি আবির। আবিরের খোঁজ নিতে মেঘ বেলকনিতে দাঁড়িয়েই আবিরের নাম্বারে কল দিল। আচমকা রুমের ভেতর থেকে রিংটোন বাজছে। পাগল তোর জন্য রে পাগল, এ মন পাগল। মুখে বলি, দূরে যা মন বলে থেকে যা। দূরে গেলে মন বোঝে তুই কত আপন। কল বাজতে বাজতে কেটে গেছে। আবির রিসিভ করেনি। মেঘ দ্বিতীয়বার আবিরের নাম্বারে কল দিল। পূর্বের ন্যায় রুম থেকে একই গান বাজতেছে। মেঘ কপালে ভাঁজ ফেলে আনমনে রুমের দিকে এগিয়ে গেল। বিছানার উপর আবিরের ফোনটা পড়ে আছে। সেই ফোনেই এই গান বাজতেছে। মেঘ এগিয়ে গিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই রীতিমতো আশ্চর্য বনে গেল। মেঘ আর আবির একসঙ্গে বৃষ্টিতে ভিজছে এমন একটা ছবি ভাসছে, সাথে সোলমেট নামে সেভ করা নাম্বার। মেঘ আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে আছে। মস্তিষ্কের নিউরনগুলো ছুটছে দিকবিদিক। বুকের বা পাশটা অদ্ভুত অনুভূতিতে মেতেছে। অনেকদিন আগে আবিরের ফোনে নিজের নাম দেখার ইচ্ছে হয়েছিল মেঘের, তবে সেটা কেবলমাত্র ইচ্ছেই ছিল, এখন তার এক বিন্দুও মনে ছিল না। গত পরশুদিন রাতেও মেঘ বন্যাকে কল দিয়ে মন খারাপ করে বলছিল, আবির ভাই দেশে ফিরেছে, তবুও তাকে ভালোবাসার কথা বলছে না, প্রপোজ পর্যন্ত করছে না। বন্যা অনেক বুঝিয়ে শুনিয়ে ঘুমাতে বলেছে। আজ সেই আবির ভাইয়ের ফোনে নিজের নাম, ছবি আর গানের রিংটোন শুনে মেঘ নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না। আনন্দে মেঘের দুচোখ টলমল করছে, ভেতরটা আনন্দে ভরে গেছে। প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছে।
আচমকা আবিরের বাইকের শব্দ শুনে ফোন ফেলে মেঘ দ্রুত নিজের রুমে গেছে। আবির নিজের রুম থেকে ফোন নিয়ে মেঘের রুমের সামনে এসে থমকাল। দরজা থেকে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কল দিয়েছিলি কেন? মেঘের দুচোখ ভেজা, চিকচিক করছে পানি। মেঘ আবিরের দিকে না তাকিয়েই কাপা কাপা গলায় বলল, খেয়েছেন কি না জিজ্ঞেস করতে কল দিয়েছিলাম। সত্যি নাকি অন্য কিছু বলতে কল দিয়েছিলি? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, এমনিতেই কল দিয়েছিলাম, অন্য কোনো কারণ নেই। আবির মেঘের দিকে ভালোভাবে তাকাল। মাথায় ওড়না দিয়ে মুখ ঢেকে বসে আছে। আবির মৃদু হেসে বলল, হঠাৎ লাজুক লতা সাজার কারণ কি? এমনি। আপনি অফিসে যান। এদিকে আলী আহমদ খান বারবার কল দিচ্ছেন। 11টায় মিটিং টাইম। যত দ্রুত সম্ভব যেতে হবে। আবির মেঘের থেকে বিদায় নিয়ে দ্রুত চলে গেছে। আবির বাসা থেকে বের হতেই মেঘ বন্যার নাম্বারে কল দিল। প্রথমবার রিসিভ হয়নি, এরপর থেকে নেটওয়ার্ক বিজি, ব্যস্ত বলছে। অনেকক্ষণ ট্রাই করার পর একবার কল ঢুকেছে। বন্যা কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বেবি, তুই জিতে গেছিস। এপাশ থেকে মেঘ বলে উঠল, বেবি, আমি ওনার ভালোবাসার প্রমাণ পেয়ে গেছি। বন্যা আর মেঘ একসঙ্গে চিল্লাচিল্লি শুরু করেছে। মেঘ বলছে সে আগে বলবে, ওদিকে বন্যা বলছে বন্যা আগে বলবে। বাধ্য হয়ে মেঘের কথায় আগে শুনতে হল। মেঘের কথা শেষ হতেই বন্যা বলে উঠল, তুই একবার বলছিলি না, হয়তো আবির ভাইয়া বিদেশে যাওয়ার আগে থেকে তোকে ভালোবাসে। এটা মিথ্যা না, একদম সত্যি। আবির ভাইয়া তোকে তখন থেকেই ভালোবাসেন। তোকে কে বলছে? তোর ভাই গতকাল রাতে কল দিয়েছিল। আপু বাসায় নেই, তাই এই সুযোগে ওনার সাথে অনেকক্ষণ কথা বলতে পেরেছি। তোকে বিস্তারিত ঘটনা পরে বলল। সবচেয়ে বড় কথা হলো, তোর ভাই সবকিছু জানত। মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি এতদিন যে প্রমাণ খুঁজছিলাম আজ সেই সব প্রমাণ পেয়ে গেছি। এখন কি করবি? মেঘ একটু ভেবে শান্ত কণ্ঠে বলল, এই জীবনে ওনার প্রপোজ আশা করাটা বোকামি ছাড়া কিছুই হবে না। যেহেতু আমি প্রমাণ পেয়ে গেছি, তাই আমি আজই ওনাকে প্রপোজ করব। কিভাবে? মেঘ মুচকি হেসে বলল, তুই একটা হেল্প করতে পারবি। কি হেল্প? আমার জন্য একটা নীল শাড়ি কিনে আনতে পারবি। তুই ওনাকে প্রপোজ করতে যাবি। হ্যাঁ, যাব। আমি এতদিন প্রমাণ খুঁজেছিলাম, কিন্তু শক্তপোক্ত কোনো প্রমাণ পাইনি, তবে আজ পেয়েছি। তাই আর ছাড়তে পারব না। উনি বলেছিলেন, উনি বাসায় ফিরলে আমি যা চাই তাই হবে। আমি আজ ওনাকে চাইব। আশা করি উনি আমাকে ফেরাবেন না। তুই শুধু শাড়িটা কিনে নিয়ে আয়, প্লিজ। আচ্ছা, ঠিক আছে। আসতেছি। লাভ ইউ বেবি। লাভ ইউ আমায় না বলে আমার ভাসুরকে বলিও। মেঘ লাজুক হেসে বলল, উফ, আমার না ভাবতেই লজ্জা লজ্জা লাগছে। বন্যা হেসে বলল, তুই রেডি হ, আমি শাড়ি কিনে নিয়ে আসছি। মেঘের হৃদয়ের অন্তঃস্থল অনবরত কম্পিত হচ্ছে। হৃৎপিণ্ডের দিকবিদিক ছুটাছুটিতে শরীর জুড়ে অস্থিরতা কাজ করছে। চোখের সামনে জ্বলজ্বল করছে আবিরের ফোনের স্ক্রিনে দেখা নাম আর শ্রাবণের বৃষ্টিতে জলসিক্ত দুজনার ছবিটা। গত দুবছরে জমে থাকা প্রেমানুভূতিগুলো আজ যেন স্বস্তি পেল। মেঘ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনে ভেবে যাচ্ছে, ছোটজুড়ে তার লাজুক হাসি লেগেই আছে। বন্যা মেঘদের বাসায় আসতে আসতে দুপুর হয়ে গেছে। অনেক দোকান ঘুরে মেঘের জন্য একটা নীল রঙের শাড়ি নিয়ে আসছে। বন্যা আসতেই মেঘ হুটোপুটি করে শাড়ি বের করে দেখতে লাগল। মূলত সেদিন পার্কে শাড়ি পরা মেয়েটাকে দেখার পর থেকেই মেঘের মনে সেটা স্থির হয়ে আছে। মেয়েটা অন্য রঙের শাড়ি পরলেও মেঘ নীল রঙের শাড়ি পরছে। কারণ সাদা, কালো ব্যতীত আবিরের প্রিয় রঙের তালিকায় নীল রঙটায় আসে। তাছাড়া মেঘ আগেও খেয়াল করেছে, সে নীল রঙের জামা পরলে আবিরের অভিপ্রায় সম্পূর্ণ বদলে যায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাই আজ ইচ্ছে করে নীল রঙের শাড়ি পরছে, যেন আবির ভাই মেঘকে দেখে ফিদা হয়ে যায় আর মেঘ যা বলে সব মেনে নেয়। বন্যায় মেঘকে সাজিয়ে দিচ্ছে, বিশেষ করে শাড়িটা বন্যায় পরিয়ে দিচ্ছে। খুব ভালো না পারলেও বন্যা টুকটাক শাড়ি পরাতে পারে। মেঘ হঠাৎ প্রশ্ন করল, ভাইয়া কল দিয়ে তোকে কি বলছে রে? তোর ভাই তো অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু আমি সেসবে পাত্তা দেয়নি। কেন?
সেদিন আমার কল আবির ভাইয়া রিসিভ করার পরেই বুঝেছিলাম আবির ভাইয়া তোর ভাইকে বলবে আর তোর ভাই আমাকে কল দিবে। তাই আমি মনে মনে প্রশ্ন সাজিয়ে রেখেছিলাম। তোর সঙ্গে এত বছর যাবৎ চলছি আমি, আজ পর্যন্ত তোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওনাকে একা নিতে দেখিনি। প্রথম ভাবতাম আবির ভাইয়া ওনার বেস্ট ফ্রেন্ডের মতো, বড় ভাইও তাই হয়তো বলেন বা জিজ্ঞেস করেন। কিন্তু ধীরে ধীরে সেটা বাড়ল। আবির ভাইয়ার প্রতি তোর ক্ষোভ ছিল এত বছর, তাই আমি তোকেও ওইভাবে কিছু বলিনি। তবে ইদানিং ওনার সাথে আমার বেশ কয়েকবার আলাদাভাবে দেখা হয়েছে, বিভিন্ন টপিকে কথা হয়েছে, কিন্তু তোর টপিক আসলে ওনার মুখে আবির ভাইয়ার নাম এমনিতেই চলে আসে। ভাইয়া বলেছে এটা করতে, ভাইয়া এটা করতে বারণ করেছে, ভাইয়াকে বলে দেখি। হয়তো মুখ ফসকে বলে ফেলেন, পরে বুঝতে পেরে কথা কাটিয়ে বলেন বাসায় কথা বলতে হবে। তুই একদিন আবির ভাইয়ার কলেজ ফ্রেন্ডদের বিষয়ে বলেছিলি, এই সবগুলো বিষয়ই আমায় মাথায় ছিল। সবচেয়ে বড় বিষয় সেদিন হাসপাতালের তুই যখন অজ্ঞান ছিলি তখন আবির ভাইয়া ফোনে ওনাকে যেভাবে ঝাড়ছে, তুই বিশ্বাস করবি না ওনার চোখ মুখ একদম অন্ধকার হয়ে গেছিল। তারপরও উনি একটা টু শব্দ পর্যন্ত করেননি। সেদিনই সিউর হয়েছিলাম উনি কিছু না কিছু হলেও জানেন। আমি শুধু ওনাকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছিলাম। গতকাল উনি কল দিলেন, আপুও বাসায় নেই, এই সুযোগে রাত ৩টার উপরে পর্যন্ত শুধু তোর বিষয়েই কথা বলেছি। তোকে কথাগুলো জানানোর জন্য আমার ভেতরটা ছটফট করছিল, কিন্তু ঘুমে চোখও টানতেছিল। ওনার সাথে কথা বলতে বলতে কখন জানি ঘুমিয়ে পড়ছিলাম, সকালে সজাগ হয়েই আগে তোকে কল দিয়েছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া কি বলছে? আমি প্রথমেই ওনাকে জিজ্ঞেস করেছি সেদিন হাসপাতালের কি আবির ভাইয়া কল দিয়েছিলেন। উনি উত্তরে হ্যাঁ বলেছেন। আমি আবারও জিজ্ঞেস করেছি আবির ভাইয়া কি মেঘকে পছন্দ করেন। উনি এর উত্তরেও হ্যাঁই বলেছেন। তখন আমি সরাসরি জিজ্ঞেস করি আবির ভাইয়া কি বাহিরে পড়তে যাওয়ার আগে থেকেই মেঘকে পছন্দ করেন, হ্যাঁ কি না? উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন হ্যাঁ। তারপর আরও কয়েকটা প্রশ্ন করেছি, উনি সবগুলোতেই ঠিকঠাক উত্তর দিয়েছেন। তুই জিজ্ঞেস করিসনি ভাইয়া কবে থেকে জানে? জিজ্ঞেস করেছি, উনি বলেছেন উনি অনেক আগে থেকেই সবকিছু জানেন। মেঘ চেঁচিয়ে উঠল, হোয়াট? ভাইয়া আমার সাথে এত বড় ধোঁকাবাজিটা করতে পারল? বন্যা শান্ত স্বরে বলল, গতকাল রাতে এই কথা শোনামাত্র আমিও চিৎকার করেছিলাম, রাগে কটমট করে বলেছিলাম আপনি সবকিছু জানার পরও মেঘকে এত কষ্ট কেন দিচ্ছেন? আপনি জানেন মেঘ আপনাকে পাগলের মতো ভালোবাসে, তারপরও আপনি এটা কিভাবে করতে পারলেন? তখন উনি বলছেন উনি আবির ভাইয়ার কথার উপর কিছু বলতে পারতেন না আর কখনো পারবেনও না। আমার মেজাজ আরও বেশি খারাপ হয়ে গেছিল, আমি মুখ ফসকে বলে ফেলছিলাম, আবির ভাইয়ার মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ থাকত তাহলে মেঘকে এত কষ্ট দিত না। মেঘ শান্ত স্বরে জিজ্ঞেস করল, ভাইয়া ধমক দেয়নি তোকে? না, ধমক দেননি, তবে রাগে রাগে বলছেন তুমি ভাইয়ার সম্পর্কে কতটা জানো যে ভাইয়াকে নিয়ে এসব কথা বলছো? ভাইয়া বনুকে যতটা ভালোবাসে আর বনুর ব্যাপারে যে পরিমাণ পসেসিভ আমি সারাজীবনেও তার একাংশ হতে পারবো না। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, এই অফুরন্ত ভালোবাসা কোথায় ছিল এতদিন? বন্যা মুচকি হেসে বলল, তার থেকেও বড় শকিং নিউজ শুনবি। কি? আবির ভাইয়ার অবর্তমানে ৭ বছর তুই যে রিল্যাক্স জীবন কাটিয়েছিস সেই সবটাই ছিল আবির ভাইয়ার প্ল্যান। তুই হয়তো প্রকাশ্যে বা স্বেচ্ছায় আবির ভাইয়ার সঙ্গে কোনোদিন কথা বলিসনি, কিন্তু উনি ঠিকই তোর কথা শুনেছে। এমন একটা দিন বাদ যায়নি যে তোর কণ্ঠ না শুনে ভাইয়া ঘুমিয়েছেন। তুই রাগ করলে মাঝরাতে তোর ভাই ঘুম থেকে ডেকে নিজে রান্না করে বা তোর পছন্দের খাবার এনে তোকে সামনে বসিয়ে খাইয়ে তোর রাগ ভাঙানোর চেষ্টা করত ঠিকই, কিন্তু তখন ফোনের ওপাশে আবির ভাইয়া থাকতেন। শুধুমাত্র তোর কথা শোনার জন্য উনি আলাদা ফোন ইউজ করতেন, ঘন্টার পর ঘন্টা তোর ভাইয়ের সঙ্গে অডিও কলে থাকতেন। তোর ভাইয়া আরও যা যা বলেছেন তা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছি। তোর অভিমানের তোপে পড়ে এক প্রকার বাধ্য হয়ে বাড়ি ছেড়েছিলেন উনি, অথচ দূরে থেকেও পাগলের মতো ভালোবেসে গেছেন। তুই বোন অনেক লাকি। দোয়া করি যেন সারাজীবন আবির ভাইয়ার স্প্যারো হয়ে থাকতে পারিস। মেঘ মিষ্টি করে হেসে শাড়ির আঁচল ছড়িয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে বলল, ইনশাআল্লাহ। এখন বল আমায় কেমন লাগছে? ওনাকে পাগল করার জন্য যথেষ্ট না? বন্যা হিজাব ঠিক করে দিতে দিতে বলল,
মাশাআল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। আবির ভাইয়া ছাড়া আর কারো নজর যেন না লাগে। দুপুরের পর থেকে ড্রয়িং রুম ফাঁকাই থাকে, তবুও মেঘ আর বন্যা চুপি চুপি বাসা থেকে বেরিয়েছে। মেঘের আব্বু আজ বাসায় আছেন। মেয়ে এত সেজেগুজে বের হচ্ছে দেখলে নিশ্চিত শখানেক প্রশ্ন করতে শুরু করবেন। মুহূর্তেই তানভীর, আবির সবাইকে জড়ো করে ফেলবেন। এই ভয়ে লুকিয়ে বের হতে হয়েছে। বাসা থেকে বেরিয়ে দুজন দুই রিকশা নিয়ে আলাদা আলাদা গন্তব্যে রওনা দিল। বন্যা সরাসরি বাসায় যাচ্ছে। মেঘ পার্কে যাচ্ছে, যাওয়ার সময় একগুচ্ছ লাল আর হলুদ গোলাপও সঙ্গে নিয়েছে। জ্যাম পার করে পার্ক পর্যন্ত আসতে মেঘের অনেকটাই সময় লেগেছে। আজ অফিস ডে হওয়ায় পার্কে খুব বেশি মানুষের ভিড় নেই, আবার একেবারে ফাঁকাও না। শাড়ি পরে একা একা হাঁটতেও খুব বিরক্ত লাগছে। কিছুদূর গিয়ে গাছের নিচে একটা ব্রেঞ্চে বসল। ফুলগুলো পাশে রেখে ফোনটা হাতে নিল। আবিরকে ফোন দেওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু ভয় হাত কাঁপছে। বাসা থেকে খুব সাহস নিয়ে বের হলেও পার্ক পর্যন্ত আসতে আসতে সাহসের ছিটেফোঁটাও বেঁচে নেই। হাতের কম্পনের কারণে কাচের চুড়িগুলো একে অন্যের সঙ্গে বাড়ি খাচ্ছে। মেঘ সঙ্গে সঙ্গে ফোন পাশে রেখে চুড়ি খুলতে শুরু করল। নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে, শরীর ঘামছে, লাল টকটকে রঙের লিপস্টিকে রাঙা অষ্টদয় তিরতির করে কাঁপছে। আকস্মাৎ বন্যার কল আসছে। কল রিসিভ করতেই বন্যা বলল, আবির ভাইয়াকে কল দিয়েছিস? সাহস পাচ্ছি না। আমি জানতাম তুই এমন কাণ্ড করবি। জোরে নিঃশ্বাস নিয়ে কল দে ওনাকে, যা হওয়ার হবে। মেঘ কাপা কাপা গলায় বলল, ঠিক আছে, দেখছি। মেঘ পার্কে এসেছে প্রায় ২০ মিনিট হয়ে গেছে। এখনও আবিরকে কলই দিতে পারছে না। বারবার ফোন হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। সূর্য পশ্চিমা আকাশে অনেকটা হেলে পড়েছে। পল্লবিত আখিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মেঘ আচমকা নড়েচড়ে বসল। এর মধ্যে মেঘের থেকে কিছুটা দূরে একটা বাইক এসে থামল, কিন্তু মেঘের সেদিকে নজর নেই। মেঘ দীর্ঘনিশ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। হাঁটুর উপর হাত রেখে ঝুঁকে ফোনের স্ক্রিনে তাকিয়ে মেঘ বারবার ঢোক গিলছে। আবির কল রিসিভ করলে কি বলবে মনে মনে তাই সাজাচ্ছে। আকস্মাৎ মেঘের ঠিক সামনে কেউ একজন দাঁড়াতেই মেঘ আঁতকে উঠল। নীল রঙের একটা আবছায়া চোখে লাগতেই মেঘ মেরুদণ্ড সোজা করে বসতে বসতে সূক্ষ্ম নেত্রে তাকাতে নিল। ততক্ষণে আবির মেঘের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। আবিরকে দেখেই চমকে উঠল মেঘ। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির মুচকি হাসল। আবিরের পরনে নীল পাঞ্জাবি, সানগ্লাসটা বুকের উপর পাঞ্জাবিতে ঝুলানো, চুল দেখে বুঝাই যাচ্ছে বাইক থেকে নেমে হাতেই ঠিক করেছেন, ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবির এক মুহূর্ত দেরি না করে মেঘের সামনে একগুচ্ছ সাদা গোলাপ ধরে নেশাক্ত কণ্ঠে বলতে শুরু করল, তুই আমার মন পিঞ্জরে। নিপট অপ্রমাদিতে থাকা এক অন্ত বলল, শিলক্ষীণত্ব, অনুভূতির রাজ্যের তৃষ্ণার্ত কাব্য। এলোকেশির এলো চুল, উত্তাল উদধির তরঙ্গের ন্যায়। কুহকিনী হাসি, প্রণয়নীর নিখুঁত আত্মতা, মৃগনয়নার মতো বিমুগ্ধ চোখে। বারংবার হারিয়ে খুঁজেছি নিজেকে। তুই আমার প্রণয়ের প্রদাহের সেই পূর্ণতা, অপ্রমেয় নীলাম্বরের অসীমত্ব, ছাড়ানো স্নিগ্ধতা। তুই কি আবিরের হৃদয় রাজ্যের রাগী হবি? মেঘ দুহাতে মুখ চেপে ডাগর ডাগর চোখে আবিরের অভিমুখে তাকিয়েছিল। হার্টবিট বেড়েছে কয়েক গুণ, সেদিকে কোনো খেয়াল নেই। আবিরের প্রশ্নে চক্ষুদয় প্রশস্ত করে অবচেতন মনে চেঁচিয়ে উঠল, না, আমি মানি না। মেঘের চোখে মুখে অল্প বিস্তর ক্রোধের আভাস পাওয়া যাচ্ছে। আশেপাশে বসা ২-৪ জন মেঘ আবিরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন মেঘ আর একটা চিৎকার দিলেই ছুটে আসবে। আবির আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝে নিল। মেঘের মায়াবী দুই আঁখি আবিরের চোখে মুখে নিবন্ধ। সকাল থেকে নেয়া মানসিক প্রিপারেশন, সাজগোজ সব যেন বৃথা হয়ে গেল। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনি আমার সব প্ল্যান ধ্বংস করে দিতে পারলেন। আবির তখনও হাঁটু গেড়ে বসে আছে। হাতে থাকা সাদা গোলাপগুলোর দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে আস্তে করে আবারও বলল, আমি রূপকথার রাজকুমার হতে চাই না, শুধু তোর মনের রাজ্যের রাজা হতে চাই। উইল ইউ বি মাই কুইন? মেঘ কাদো কাদো মুখ করে তাকিয়ে আছে। আবির বিরক্ত হয়ে ঠান্ডা কণ্ঠে হুমকি দিল, নো প্রবলেম। ইফ ইউ ডোন্ট টেক দি ফ্লাওয়ার্স, আই উইল গিভ দেম টু অ্যানাথার গার্ল।
উইল আই। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত থেকে মেঘের ফুল টেনে নিতে দেরি হয়নি। ফুলগুলো আলতোভাবে জড়িয়ে ধরে মেঘ হুঙ্কার দিয়ে উঠল। ফুলও আমার, আর আপনি সহ আপনার রাজ্যও আমার। আপনার মনের রাজ্যে কেউ উকিও দিতে পারবে না, এই আমি বলে রাখলাম। মেঘ রাগে ফোঁস করছে, মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছে। আবির নিঃশব্দে হেসে নিজের দুই হাঁটুতে ভর দিয়ে মেঘের উড়ুতে মাথা রেখে মেঘের চোখের দিকে তাকাল। মুহূর্তেই মেঘের রাগ আর অভিমান উধাও হয়ে গেছে। মেঘের হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক, জোরালো হৃৎস্পন্দনের শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। আনমনেই হাতের ফুলগুলো বুকের সঙ্গে চেপে ধরে আবিরের দিকে তাকাল। আবিরের নেশাক্ত হাসতেই মন্ত্রমুগ্ধ মেঘ। আবির অত্যন্ত মায়াবী কণ্ঠে বলল, মনের রাজ্যে উকি দেয়া তো দূর, আমার দিকে কেউ তাকানোর আগেই বলে দিব। প্লিজ খালা, আমার দিকে তাকাবেন না। আমার ঘরে একটা পরী মতো বউ আছে। বউটা যেমন কিউট তেমন হিংসুটে। আবিরের মুখে বউ শব্দটা শুনে মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। অজানা শিহরণে মন উড়ুড়ু করছে, বারবার কানে বাজছে। আমার ঘরে একটা পরীর মতো বউ আছে। অদ্ভুত অনুভূতি মনকে রাঙিয়ে দিচ্ছে। লজ্জায় আবিরের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে অনেক আগেই, তবুও বক্ষস্থলের ইতস্ততা কাটাতে পারছে না। আবির মেঘের উড়ু থেকে উঠে মেঘের ডান হাতটা নিজের কাছে টেনে নিল। আবিরের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মেঘের হাতসহ সম্পূর্ণ শরীর কম্পিত হচ্ছে। আবির হাতটাকে শক্ত করে ধরে মৃদুভাবে চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে বলল, আজ থেকে আমি শুধু তোর। আমার উপর তোর অধিকার সবচেয়ে বেশি। তুই যখন যা বলবি তাই হবে। খুশি? আবিরের চুমুতে মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সেদিন অর্ধ ঘুমে থাকায় আবিরের কপালে দেয়া চুমুটা সেভাবে উপলব্ধি করতে পারেনি। তবে আজ মেঘ সম্পূর্ণ সজ্ঞানে আছে। মেঘ নির্বাক হয়ে বসে আছে, বহু চেষ্টা করেও গলা দিয়ে কথা বের করতে পারছে না। যেই আবির ভাইয়ের প্রণয়ের স্রোতে সর্বক্ষণ ভেসে যেতে চাই, সেই আবিরের প্রেমিক সুলভ আচরণ, আবেগময় কথার কোনো প্রত্যুত্তর করতে পারছে না। মেঘ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ নামাতেই নিজের কেনা লাল আর হলুদ গোলাপের দিকে নজর পড়ল। সহসা মনে পড়ে গেছে নিজের করা পরিকল্পনার কথা। মেঘ গুরুতর কণ্ঠে বলে উঠল, আপনি এটা কেন করলেন? আমি সকাল থেকে প্ল্যান করে ভাবিকে দিয়ে শাড়ি কিনিয়ে সেজেগুজে আসছি, আর আপনি আমার সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছেন। আপনি খুব পচা। আবির মেঘের হাত ছেড়ে বসা থেকে উঠে সরাসরি মেঘের দুপাশের ব্রেঞ্চে হাত রেখে মেঘের দিকে ঝুঁকে দাঁড়াল। মেঘ ঠোঁট উল্টে মনমরা হয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির প্রশস্ত আখিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, আমার এত বছরের অনুভূতি, আসক্তি আর সুদূরপ্রসারী পরিকল্পনা আপনি কেবল কয়েক ঘণ্টায় তছনছ করে দিয়েছেন। তবুও আমি চুপচাপ বসে দেখব। আপনি ভাবলেন কিভাবে? মেঘ নিরেট দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে শুধাল, আমি এখানে আসছি এটা আপনি কিভাবে জানেন? আবির মুচকি হেসে বলল, সকালে আপনার হাবভাব দেখেই সন্দেহ হয়েছিল। তানভীরকে কলও দিয়েছিলাম, কিন্তু ও ফোন রিসিভ করেনি। 2:37 আপনি শাড়ি পরে বাসা থেকে বের হতেই আমার কানে খবর চলে গেছিল। তানভীরকে কল দিতে দিতে অতঃপর জানতে পারলাম যে আমার সন্দেহ ঠিক ছিল। তানভীর বন্যাকে বলে ফেলছে, মানে আপনার কানে কথা চলে গেছে। 3:16 ফুলের দোকানে ফুল কিনছিলেন, আর আমি তখন শপিং মলে আপনার শাড়ির সঙ্গে ম্যাচিং পাঞ্জাবি খুঁজতে ব্যস্ত। আপনি এখানে এসে বসেছেন ঠিক 4:22। তখন আমি রেডি হয়ে বেরিয়ে ফুল কিনতে যাচ্ছি। ফুল নিয়ে আসতে আসতে তাই একটু দেরি হয়ে গেছে। আপনি এত কিছু কিভাবে জানেন? ম্যাম, আপনাকে আগেই বলেছিলাম, আপনাকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেয়নি। তাছাড়া আপনি যার তার মনের মানুষ না। মনে রাখবেন, আবিরের পৃথিবী আপনি। আর সেই পৃথিবীতে আগলে রাখতে আবির সবকিছু করতে পারে। খান বাড়িতেও চারপাশ ঘিরে এমন কিছু ব্যক্তি আছে যারা নিজের কাজের পাশাপাশি সর্বক্ষণ বাসার দিকে নজর রাখে। খান বাড়িতে কখন কে আসছে, কে যাচ্ছে, কেন আসছে সব আপডেট আমাকে পাঠায়। এমনকি এই আপনি এখানে আছি, এখানেও আমার লোক আছে। মেঘ কপাল কুঁচকে বলল, আহ, বললেই হলো। মজা করেন আমার সাথে? আবির মেঘের চোখে চোখ রেখে বলল, আমার ডানপাশে কিছুটা দূরে কালো টি শার্ট পরা ছেলেটাকে দেখ, তার পেছনের দিকে কফি কালার শার্টের ছেলে, আর ওইদিকে বাইকে বসা ছেলেটাকে দেখ। মেঘ তিনজনকে এক পলক দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করল, তারা আপনার লোক?
মম। বিশ্বাস হয় না। না। ওকে, ওয়েট। আবির ফোন বের করে মেসেজ পাঠাতেই ছেলেগুলো যে যার মতো চলে যাচ্ছে। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, ওনারা সত্যি আপনার লোক? আপনার কথায় সেকেন্ডের মধ্যে চলে গেছে। কিভাবে সম্ভব? আপনার জন্য সব সম্ভব। মেঘ চোখ বড় করে তাকিয়ে জিজ্ঞেস করল, তারা এখানে কেন আসছিল? আমার অবর্তমানে কেউ যেন আমার স্প্যারোর দিকে চোখ তুলে তাকাতে না পারে তার জন্য। তাই বলে তিনজন। আর ওনারা আপনার কি হয়? দুজন ছোট ভাই, একজন ফ্রেন্ড। তিনজনের বাসা কাছাকাছি, তাই বলেছিলাম আমি আসার আগ পর্যন্ত কেউ যেন আশেপাশে থাকে। এসে দেখি তিনজনই উপস্থিত। মেঘ নিজের কেনা ফুলগুলোর দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ওনাদের জন্য আজ আমার সব শেষ হয়ে গেল। আবির ব্রেঞ্চ থেকে মেঘের খুলে রাখা চুড়িগুলো তুলে মেঘের হাতে পড়াতে পড়াতে বলল, আর আপনার জন্য আপনার সব পরিকল্পনা নষ্ট হয়ে গেছে। মানে? কিছু না। চলুন। মেঘ নিজের ফুলগুলো আবিরের সামনে ধরে হিমশীতল কণ্ঠে বলে উঠল, আই লাভ ইউ। আবির ফুলগুলোর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, লাল ফুলগুলো সরিয়ে শুধু হলুদ গোলাপগুলো দেন। কেন? লাল গোলাপ ছুঁতে চাই না তাই। মেঘ যথারীতি হলুদ গোলাপগুলো আলাদা করে ধরতেই আবির ফুলগুলো হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলল, থ্যাংক ইউ। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে বিড়বিড় করে বলল, কেউ আই লাভ ইউ বললে প্রত্যুত্তরে থ্যাংক ইউ বলে না, আই লাভ ইউ টু বলতে হয়। আবির কথাটা শুনল কি না কে জানে। কয়েকটা পিচ্ছি ছেলেকে ডেকে লাল গোলাপগুলো দেখিয়ে নিয়ে যেতে বলল। পরপর মেঘকে নিয়ে বাইক স্টার্ট দিল, নিরুদ্দেশের পথে ছুটল। মেঘ দু একবার জিজ্ঞেস করেছে, কিন্তু আবির তেমন কিছুই বলেনি। সন্ধে হয়ে গেছে, মেঘ চুপচাপ বাইকে বসে আছে। আবির বাইকের স্পিড কমিয়ে হঠাৎ ডেকে উঠল, ম্যাম। জি। এত চুপচাপ কেন? এমনিতেই। আবির রাস্তার পাশে বাইক থামিয়ে ঘাড় কাত করে মেঘকে খানিক দেখে নিল। আবির মেঘের দুহাত এনে নিজের পেটের উপর রেখে রাশভারী কণ্ঠে বলল, আজ থেকে এই হাতের অবস্থান এখানে। মেঘ আনমনে হেসে আবিরের গা ঘেঁষে বসল, পেছনে থেকে আলতোভাবে আবিরের পেট আঁকড়ে ধরল। আবির যথারীতি আবারও বাইক স্টার্ট দিল। শহর থেকে বেরিয়ে অনেকটা রাস্তা গিয়ে আবির বাইক থামাল। আশেপাশে কয়েকটা দোকান ছাড়া তেমন বাড়িঘর নেই। একদম কোলাহল শূন্য পরিবেশ। আবির মৃদু হেসে বলল, 5 মিনিটের জন্য আপনার চোখ বেঁধে দিল, আপনি কি রাগ করবেন? চোখ কেন বাঁধবেন? সেটা 5 মিনিট পর বুঝবেন, প্লিজ। মেঘ আশেপাশে তাকিয়ে দেখছে। একে অপরিচিত জায়গা, তার উপর আশেপাশে মানুষও তেমন নেই। আবিরের মুখের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, ঠিক আছে। আবির একগাল হেসে মেঘের চোখ বেঁধে সঙ্গে সঙ্গে মেঘকে কোলে তুলে নিল। মেঘ আবিরের বুকে মাথা রেখে চুপ থেকে আবিরের হৃৎস্পন্দনের শব্দ শুনছে। 2 থেকে 3 মিনিট পর মেঘকে একটা জায়গায় নামালো। মেঘের চোখ তখনও বন্ধ। চোখ থেকে কাপড় সরতেই মেঘ আশ্চর্যান্বিত নয়নে তাকাল। এটা একটা বাসা, যার গেইটের উপরে লেখা স্প্যারোস ড্রিম হাউস। আবির অনুচ্ছ স্বরে বলল, ম্যাম, আপনার গিফট। মেঘের বিস্ময় যেন কমছেই না। আবির মেঘের হাতটা শক্ত করে ধরে দরজার সামনে দাঁড়াল। আবির চোখের ইশারায় মেঘকে দরজা খুলতে বলল। মেঘ বাম হাতে আস্তে করে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেছে। আকস্মাৎ বাড়ির ভেতরে সাউন্ড বক্সে গান বাজতে শুরু করল। শোন বলি তোমায় না বলা কথাগুলো আজ বলে দিতে চাই। বল কি বলতে চাও? সারাটি জীবন ধরে শুনে যেতে চাই। ভালোবাসি আমি যে তোমায়। এই কথাটাই ছিল শুধু বলার। ভালোবাসি আমিও তোমায়। সব কথা কি মুখে বলে দিতে হয়? দরজা খোলামাত্র মেঘের চোখ পড়ে ড্রয়িং রুম সাথে বিশালাকৃতির সিঁড়ির দিকে, যা গাঁদা ফুলে সজ্জিত, ফ্লোর জুড়ে গাঁদা ফুলের পাপড়িতে ছেয়ে আছে। সিঁড়ির উপর ঝলমল করছে আবির আর মেঘের একটা ছবি, যেটা কোনো এক রেস্টুরেন্টে তোলা। ছবি দেখে মনে হচ্ছে যেন দুজন দুজনের চোখে চোখ রেখে নিজেদের অব্যক্ত অনুরক্তি জাহির করছে। মেঘ চারপাশে চোখ ঘুরাতেই এমন আরও কয়েকটা ছবি চোখে পড়ল। দেয়ালে ছবি লাগানোটা খান বাড়ির কেউই তেমন পছন্দ করে না, তাই শখেও কেউ কখনো নিজের ছবি ফ্রেমবন্দি করেনি।
মেঘ অবাক চোখে ছবিগুলো দেখছে আর ঘটনাগুলো মনে করার চেষ্টা করছে, কারণ ছবিগুলোর প্রায় সবই মেঘের অগোচরে তোলা হয়েছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, চিন্তা করিস না, ছবিগুলো সরিয়ে দিব। এগুলো শুধু স্পেশাল দিনের জন্য করিয়েছি। ছবিগুলোর থেকে মেঘের দৃষ্টি সরল। আবির মেঘের হাতটা আর একটু শক্ত করে ধরে পা বাড়াল। মেঘ আজ নির্বাক, জীবনের সেরা সারপ্রাইজটা পেয়েছে সে। বাক্রুদ্ধ মেঘ এক হাতে আবিরের দেয়া গোলাপগুলো শক্ত করে ধরে আবিরের অভিমুখে চেয়ে তাকে অনুসরণ করল। সাউন্ড বক্সে তখন গান বাজছে, আকাশের ওই নীল ঠিকানায় মেঘেরা সাদা দানা ছড়ায়। ও দেরি সেই ভালোবাসা, এ মনে আজ পেয়েছে ঠাই। জোড়াবো আদুরে তোমাকে অনুভবে, আকাশের চেয়ে বেশি তোমাকে ভালোবাসি। কিছুটা সামনে এগুতেই সিঁড়ি উপরে প্রায় ২০ থেকে ৩০ জন হাতে ফুলের পাপড়ি সমেত উপস্থিত হল। সবাই একসঙ্গে বলে উঠল, ওয়েলকাম টু ইউর ড্রিম হাউস, ম্যাডাম। আকস্মিক ঘটনায় মেঘ কিছুটা ভরকাল, সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মেঘের ছোট্ট দেহ। মেঘ কয়েকজনকে মোটামুটি চিনে, তবে বেশিরভাগই আবিরের অফিসের স্টাফ। মেঘ আনমনেই রাকিব ভাইয়া, রাসেল ভাইয়াদের খোঁজল, কিন্তু তারা এখানে নেই। আবিরের কর্মকাণ্ডে মেঘ পদে পদে আশ্চর্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে। মনের ভেতর চলমান অস্থিরতা এখন আরও বেশি কাজ করছে। আবির মেঘের হাত থেকে ফুলগুলো নিয়ে সিঁড়ির পাশে রেখে আকস্মাৎ মেঘকে কোলে তুলে নিল। অমনি মেঘের নিঃশ্বাস আটকে গেছে। আতঙ্কিত হয়ে মেঘ অতর্কিতেই আবিরের পাঞ্জাবির কলার খামচে ধরল, শক্ত করে চোখ বন্ধ করে নিল। আবির মুচকি হেসে সিঁড়ির দিকে পা বাড়াল। মস্তিষ্ক ক্ষণিকের জন্য আবেগশূন্য হয়ে গেছে। গাঁদা ফুলের পাপড়ি মেঘের চোখে মুখে বাড়ি খাচ্ছে। আকাশচুম্বী লজ্জা আর ইতস্তততায় মেঘ চোখ খুলতে পারছে না। ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুড়ে কোনো এক অন্ধকারাচ্ছন্ন ভূখণ্ডে পদার্পণ করতে। আবির যেতে যেতে তার পিএসকে উদ্দেশ্য করে থমথমে কণ্ঠে বলল, মিরাজ, সবার খাবারের ব্যবস্থা করো। জি ভাইয়া। মেঘের হুট করে নেয়া সিদ্ধান্তে আবিরের সবকিছু এলোমেলো হয়ে গেছে। না পারতেছিল মেঘকে আটকাতে, আর না পারছিল নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে। তাই বাধ্য হয়ে অফিসের স্টাফদের দিয়েই সবকিছু গুছাতে হয়েছে। তাদের খুব ইচ্ছে ছিল মেঘকে ফুল ছিটিয়ে ওয়েলকাম করবে, তাই আবিরও তেমন আপত্তি করেনি। আবিরের নিষ্পলক দৃষ্টি আটকে আছে মেঘের লজ্জায় ললিত ধৃষ্টতায়। মেঘের চোখ তখনও বন্ধ। আবিরের উষ্ণ শ্বাস আছড়ে পড়ছে মেঘের গায়ে। আবির ছাদের দরজার পাশে এসে থামল। মেঘকে নামিয়ে শান্ত কণ্ঠে বলল, চাইলে এবার তাকাতে পারেন। মেঘ মিটমিট করে তাকাল। সঙ্গে সঙ্গে মেঘের আঁখি যুগল প্রশস্ত হয়ে গেছে। সম্পূর্ণ ছাদ লাইটিং করা, রংবেরঙের আলোতে সজ্জিত সবকিছু। রাকিব এগিয়ে এসে মৃদু হেসে বলল, সরি ভাবি, সময়ের অভাবে আজ ঠিকমতো সাজাতে পারিনি। কিন্তু বিশ্বাস করুন, আপনাদের বাসরঘর আমি নিজের হাতে সাজাব। এমনভাবে সাজাবো যেন বাসরঘর দেখতে দেখতেই রাত পেরিয়ে যায়। রাকিবের মুখে ভাবি ডাক শুনে মেঘ খুশি হবে নাকি বাকি কথার জন্য লজ্জা পাবে সেটাও বুঝতে পারছে না। আবির শক্ত কণ্ঠে ধমক দিল, শুধু শুধু আমার বউটাকে লজ্জা দিচ্ছিস কেন? ওহো, আমরা কিছু বললেই লজ্জা দিচ্ছি। আর তুই যে এখানে বাসর করার প্ল্যান করছিলি, এটা বললে কি হবে? আবির চোখ রাঙিয়ে পরপর মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, বিয়ে করে রাকিবের মাথা নষ্ট হয়ে গেছে, তুই কিছু মনে করিস না। চল ওইদিকে। সাউন্ড বক্সে একই গান বারবার বাজতেছে, ৭ সাগর আর ১৩ নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। ছাদের একপাশে যেতেই মেঘ আরেক দফায় বিস্মিত হল। লাইটিং করা ইংরেজি বড় বড় অক্ষরে লেখা, মারি মি। মেঘ দুহাতে মুখ চেপে সে লেখাটা দেখছে। রাসেল, লিমন, মোবারক ভাইয়া সহ আবিরের আরও ৪ থেকে ৫ জন ফ্রেন্ড এখানে উপস্থিত। এই অপরূপ মুহূর্তের কথা মেঘ কল্পনাতেও ভাবতে পারেনি। ছাদের এই কর্নারটা কাঁচা ফুল দিয়ে এমন সাজানো যা দেখে মেঘের চোখই সরছে না। রাসেলরা সবাই আতশবাজি সহ আরও কিছু জিনিসপত্র নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মেঘ আবিরকে দেখার জন্য আলতোভাবে চোখ ঘুরাল। আবির হাঁটু গেড়ে বসে মেঘের দিকে একটা আংটি ধরে ক্ষীণ স্বরে বলল, তুই আমার অবসন্ন হৃদয়ের অস্ফুট প্রফুল্লতা।
আমার প্রণয়ের একমাত্র পরিণীতা। আবিরের ধারালো ছুরির ন্যায় চাহনি পুনরায় নেশাক্ত কণ্ঠে বলল, উইল ইউ বি মাই সোলমেট? মেঘ আবেগময় কণ্ঠে ঝটপট বলল, ইয়েস। আশেপাশে রাকিব, রাসেলদের দিকে তাকানোর মতো অবস্থা নেই মেঘের। সে এখন অন্য দুনিয়ায় আছে। আজকের এই দিনটা মেঘের কাছে স্বপ্নের মতো। আবির হাত বাড়াতেই মেঘ নিজের ডান হাতটা আবিরের হাতের উপর রাখল। আবির সেই হাত সরিয়ে মেঘের বাম হাত সামনে এনে মৃদুগামী হস্তে খুব যত্ন নিয়ে আংটিটা পরিয়ে দিল। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, মনের ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত বছর মেঘের জন্মদিনে আবির বাম হাতের আঙ্গুলে আংটি পরিয়ে দিয়েছিল বলে মিনহাজরা কত কি বলেছিল। মেঘও সেসব কিছু মেনে নিয়েছিল, ভেবে নিয়েছিল বিয়ের আংটি ডান হাতে পরতে হয়, সেজন্য আজ ডান হাত বাড়িয়েছিল। আবির আংটি পরিয়ে মেঘের হাতে চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে বলল, লোকে বলে বাম হাতের অনামিকা আঙুলের সঙ্গে নাকি হৃদয়ের সরাসরি যোগ রয়েছে, তাই বিয়ের আংটি বাম হাতে পরাতে হয়। মেঘ আনমনে শক্ত কণ্ঠে শুধাল, আপনি গত বছরও আমার বাম হাতে আংটি পরিয়েছিলেন। তখন লোকের কথা জানতেন না? জানতাম, আর জানতাম বলেই বাম হাতে পরিয়েছিলাম। কারণ তুই আমার প্রেমিকা নস, আমার বউ তুই। মেঘ অপলক দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কতটা শক্ত কণ্ঠে আবির বারবার মেঘকে বউ বলে সম্বোধন করছে, অথচ গত 2 বছরে এই মানুষটার মুখ থেকে একটা টু শব্দ পর্যন্ত বের হয়নি। লিমন স্বাভাবিক কণ্ঠে শুধাল, এখন কি আতশবাজি ফুটাতে পারি? আবির ঘাড় কাত করে সম্মতি দিল। পরপর মেঘের দিকে তাকিয়ে মেঘের হাতটা উপরে তুলে মৃদুস্বরে বলল, আংটিটা পছন্দ হয়েছে। আংটির দিকে না তাকিয়েই মেঘ বলে দিল, আপনার দেয়া প্রতিটা জিনিস আমার কাছে উত্তম আর অমূল্য। আবির মুচকি হেসে বলল, একটু দেখে তো নে। মেঘ এবার আংটির দিকে তাকাল। স্বর্ণের আংটিটা খুব বেশি বড় না হলেও ডিজাইনটা খুব সুন্দর। আংটির ঠিক মাঝ বরাবর অত্যন্ত নিখুঁতভাবে লেখা। আবির শান্ত কণ্ঠে বলল, আংটিটা সবসময় হাতে রাখবি। মেঘ তৎক্ষণাৎ আংটিতে চুমু খেয়ে বলে উঠল, আমি এই আংটি কখনো খুলবই না। মেঘের কাণ্ড দেখে আবিরের ঠোঁট চেপে হাসছে। রাকিবরা ছাদের অন্য পাশে গিয়ে আতশবাজি ফুটাচ্ছে। বাজির শব্দে মেঘ সেদিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আমিও বাজি ফুটাবো। ওকে। মেঘ একটা ফুটানোর চেষ্টা করেছে, অতপর দূরে সরে এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের হই হুল্লোড় দেখছে আর হাসছে। এখনও আরও অনেক বাজি ফুটানো বাকি। আবির আচমকা মুখ ফুলিয়ে শক্ত কণ্ঠে বলল, তোরা এখন নিচে যা, আমার ওর সঙ্গে কথা আছে। মোবারক হেসে বলল, শেষ করেই চলে যাব। কয়টা বাজে দেখছিস? এক্ষুনি যা। তারাও আর কোনো কথা বলেনি, জিনিসপত্র নিয়ে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা লাগাতে গেল। রাকিব আচমকা ঘুরে দরজায় উকি দিয়ে বলল, প্রয়োজনে রুম সাজিয়ে দিচ্ছি, তবুও ছাদে বাসর করার প্ল্যান করিস না যেন। আবির রাগান্বিত কণ্ঠে চেঁচাল, যাবি? রাকিব হাসতে হাসতে নেমে যাচ্ছে। আবির ছাদের দরজা বন্ধ করে মেঘের কাছে এগিয়ে আসল। মেঘ ভ্রু কুঁচকে বলল, ওনারা কত আনন্দ করছিল, আপনি ওনাদের ওভাবে তাড়িয়ে দিলেন কেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, ওদের আনন্দের থেকেও তোর সাথে কথা বলাটা জরুরি। মেঘ সূক্ষ্ম নেত্রে তাকিয়ে ভয়ে ভয়ে শুধাল, কি কথা? ভয়ে মেঘের বুক কাঁপছে। বিকেল থেকে এখন পর্যন্ত ঘটা প্রতিটা দৃশ্য চোখের সামনে ভাসছে। আনমনে বলে উঠল, আপনি আবারও আমায় ছেড়ে চলে যাবেন না তো? আজকের এই স্পেশাল দিনে মেঘের মুখে এমন আজগুবি প্রশ্নে আবির খুব বিরক্ত হল। কপালে কয়েকস্তর ভাঁজ ফেলে চোখ ছোট করে বলল, তোর চোখের পাতায় কি লাগছে? দেখি, চোখটা বন্ধ কর তো। মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে শুধাল, কি লাগছে? আবির 1 সেকেন্ড দেরি না করে মেঘের লাল রঞ্জকে সুশোভিত ওষ্ঠে নিজের অধর ছোঁয়াল। অনাকাঙ্ক্ষিত স্পর্শে সহসা চোখ মেলল মেঘ। স্বাভাবিকের তুলনায় 2 চোখ 3 গুণ প্রশস্ত হয়ে গেছে। মেঘের হৃদয়ে তোলপাড় করা রংবেরঙের অনুভূতিগুলো নিস্তব্ধ হয়ে গেছে, শ্বাসনালীতে ভয়ানক ঝড় চলছে। আবিরের খোঁচা খোঁচা দাড়ির আমর্ষে মেঘের শিরা উপশিরার রক্ত সঞ্চালন পর্যন্ত বেড়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাস মেঘের নাকে মুখে লাগছে। মেঘ দুহাতে আবিরের বুকের ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করল।
সরাতে তো পারলই না, উল্টো আবির মেঘের উদরের পাশ আঁকড়ে ধরে মেঘের আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়াল। আবিরের ঘনিষ্ঠতায় মেঘের প্রশস্ত আঁখি আরও বেশি প্রশস্ত হল। আবির অন্য হাত দিয়ে মেঘের দুচোখ বন্ধ করে দিল। আবিরের নিগুড় সংস্পর্শে মেঘের গায়ে কাঁটা দিয়ে উঠছে। ঘামে জবজবে মেঘের শরীর বেয়ে অনর্গল পানি পড়ছে। নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হচ্ছে বারবার মেঘের এলোমেলো নিঃশ্বাস। কোনো কিছুই যেন আজ আবিরের থেকে ছাড়াতে পারল না মেঘকে। এভাবে কত মিনিট কেটেছে জানা নেই। আবির মেঘের অধর থেকে অধর সরিয়ে শক্ত করে জড়িয়ে ধরল মেঘকে। মেঘের কানের কাছে মুখ এগিয়ে ফিসফিস করে বলল, এখন থেকে বাজে কথা বললে এভাবেই শাস্তি দিব, মনে থাকবে। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলল, চলবে ইনশাআল্লাহ।